আহ হ্যালো ক্রিকেট কোর্স সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও ফিরে এলাম গসিপ উইথ ক্রিকেট কোর নিয়ে আপনাদের সামনেই এপিসোড 11-এ। আজকে আপনারা জানেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের দুই চ্যাম্পিয়ন সদস্য, আমাদের দুই চ্যাম্পিয়ন প্লেয়ার, যারা আমাদেরকে কিছুদিন আগেই আনন্দের ভেলায় ভাসিয়েছেন আমাদের এই অনূর্ধ্ব 19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলের দুজন, আমাদের সবার প্রিয় শাহাদাত হোসেন দীপু এবং আমাদের সবার প্রিয় আমাদের সেই মিশেল স্টার্ক বলি আমরা যাকে, সেই মৃত্যুঞ্জয় চৌধুরী আছেন আজকে আমাদের সাথে। আজকে আমরা অনেক গল্প শুনবো থ্যাংক ইউ ওনাদের সো কাছ মাচ। থেকে। থ্যাংক ইউ। আমাদের যারা ওনাদের মতো করে যারা ক্রিকেটে আসছেন তাদের কি কি করা উচিত, এই পথটা স্টেপটা পাড়ি দিতে কি কি করতে হয়, ওই গল্পগুলো শুনবো। কি কি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের অনুভূতিগুলো শুনবো। তার আগে চলে যাই। কি অবস্থা শাহাদাত ভাই, এই সময় কেমন আছেন, এই করোনার সময়? আসলে এই সময়টা তো অনেক ডিফিকাল্ট একটা সময় পার করতেছে আমরা। আমি মনে করি আমাদের পুরো পৃথিবীর জন্য অনেক একটা বড় দুর্যোগের মতো। তো রাইট। এটা আসলে একটু কষ্টের বিষয় ক্রিকেট থেকে বাইরে থাকা। এখন আসলে ফিল করতে পারতেছি আসলে ক্রিকেটটাকে কত মিস করা হচ্ছে। তো ওই দিক থেকে একটু কষ্ট ফিল তো হচ্ছে অবশ্যই, বাট চেষ্টা করতেছি। এখন তো কিছু তো করার নেই, আসলে আমাদের হাতে তো আর কিছু নেই, রাইট। এটা না। সব হাতের বাইরেই। এখন একটা কাজে করা, সেফ থাকা যতটুকু পারি, আর মেন্টালি স্ট্রং থাকা। কেন এটার সাথে লড়াই করেই কিন্তু আমাদের বাঁচতে হবে। তো ওইটা এক্স্যাক্টলি। ওটা নিয়েই চিন্তা আছে আর কি, আর বেশি। হ্যাঁ, এতটুকুই ভাইয়া। আচ্ছা, মৃত্যুঞ্জয় আপনার কেমন যাচ্ছে আপনার মাঝে? আপনার ওইদিকে আবার ঘূর্ণিঝড় আঘাত করেছিল কিছুদিন আগে, বেশ চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে, একদিকে করোনা আর একদিকে ঘূর্ণিঝড়। কিভাবে এই সময়টাকে আপনি পার করছেন? এখন বলা যায় যে ক্রিকেটের বাইরে আমাদের প্লেয়ারদের কারোরই ভালো লাগে না। তারপরে রাইট। আমার হুম। অপারেশন হয়েছে, ওটা নিয়ে তো আমার এমনিও বাইরে থাকা লাগতো। যাই হোক, ঝড় তো দেখা যাচ্ছে 15 দিনের মধ্যে এদিকে কারেন্ট ছিল না। তারপরে করোনা পরিস্থিতিতে সাতক্ষীরাতেও এখন অবস্থা অতটা ভালো না। তো সব দিক থেকে একটু আছি যে আগে যেভাবে আনন্দ থাকতাম ক্রিকেট খেলার মাধ্যমে, এখন সেটা খুবই দূরে আছে বলা যায়। রাইট। রাইট, এখন হচ্ছে এই সময়টাকে আমাদেরকে মানিয়ে নিতে হবে। তবে এই সময় আসলে ক্রিকেটের যেসব চর্চা, ফিটনেস চর্চা, এগুলো আসলে করে যেতে হয় আর কি। তাও একটা চ্যালেঞ্জিং, কারণ একটা রুটিনের মধ্যে থাকলে যেভাবে সবকিছু হয়, আর একা একা থাকলে অনেক কিছু হয় না। তবে একটা হ্যাঁ ভালো হ্যাঁ, জিনিস একদম একদম যেটা অবশ্যই। হচ্ছে ফ্যামিলির সাথে থাকা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা দেখা যাচ্ছে ক্রিকেট খেলতে থাকি, লাস্ট 2 বছর হ্যাঁ। আমাদের আন্ডার 19-এ অনেক বিজি শিডিউল ছিল, ফ্যামিলির সাথে ওইভাবে সময় দিতে পারি না। বাট রাইট। বলা যায় করোনা একদিক থেকে খারাপটাও বয়ে নিয়ে আসলো এবং ফ্যামিলিকে কিছু হ্যাঁ। সময় দেওয়ারও আল্লাহ তাআলা তৌফিক দান করে দিয়েছেন। সবকিছু রাইট। করতে পারতেছি আমরা এই সময়ে। হুম হুম। সেটাই। আচ্ছা, আপনার সাদত ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে জানতে চাওয়া, এগুলোকে প্রশ্ন ভাববেন না, আজকে আমরা দর্শকদের বা আমাদের মনে সবসময় তো আপনাদের সাথে কথা হয় না, কিছু জানতে চাওয়া। এই যে আপনার একটা স্টেজ পার করে আপনার আরেকটা স্টেজে আসছেন, এই বেশি দিন হয়নি, কিছু ক্রিকেটটাকে ধ্যান জ্ঞান বা ক্রিকেটটাকে যে পেশা হিসেবে নেবেন, এটা শুরু হওয়া কোথা থেকে আর কি? সাদাত ভাইয়ের থেকে আপনি ক্রিকেটের জার্নিটা একটু বলবেন। আচ্ছা, আমার জানি, হ্যাঁ। ফার্স্ট একটু নেটের সমস্যার জন্য শুনতে পাইনি। আচ্ছা। আমার জার্নি বলতে পারেন, আমি তো এমনি মেডিকেলে একটা নর্মাল মেডিকেলে থাকতাম আমি একদম শুরু থেকে। আচ্ছা। হ্যাঁ। আমার মেডিকেলে থাকা হতো, আমার আব্বু সরকারি জব করতো ওখানে। হুম তো হুম। সাধারণ জীবন যাপনে চলতেছিল, স্কুল লাইফ এতটুকুই। একটা মধ্যবিত্ত ফ্যামিলির যেরকম চলে আর কি ভাই। তো ওইভাবেই চলতেছিল। তো একটা বড় ভাই ছিল আমাদের এলাকারই, আমার থেকে কিছুটা সিনিয়র। উনি বলল হুম হুম। আমাকে, একটা বিগেসপি ট্রায়াল আছে এমন এমন, তো তুই দিতে পারিস, ওইখানে ট্রায়াল দিয়ে দেখ কি হয়। তা আমি বুঝতেছিলাম না আসলে বিগেসপিটা কি, আসলে বিগেসপি আচ্ছা। জিনিসটা কি, এটা আমি জানিও না, এটা যে একটা প্রতিষ্ঠান আছে এমন ভালো, হ্যাঁ। আমি ওটা নিজেও জানতাম না। শুনলাম, জাস্ট বললো দেওয়ার আছে, দিয়ে আসলাম এতটুকুই। তো দেওয়ার পরেই এখন কি করার, আর 1-2 মাস পর হঠাৎ ডাকলো। তা আমি ভাবলাম কি ক্যাম্প ডাকছে, আমার আম্মুরা তো ভয় পাচ্ছে। ফার্স্টে যেদিন আচ্ছা। কল দিয়েছিল, তো আমার আম্মুরা ভাবতেছে, আমি বাসায় আসার পর আমাকে বলতেছে, কিরে তুই কি করছস, তোরে এখান থেকে কল দিচ্ছে, তোরে নাকি নিয়ে যাবে গা ওরা, এমন এমন। তা আমি বললাম, আচ্ছা। কে কল দিছে আসলে তো আমি জানি না, এমন এমন। তারপর আমি বুঝাই বললাম আমি এমন একটা ট্রায়াল দিছি। তা আমার ভাইয়া বুঝছে আসলে, তো বিকেএসবি একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের হ্যাঁ। ফ্যামিলি বলেন বা কেউই বলেন জানতো না। তো আচ্ছা। একটু হাস্যকর ছিল। তো ওইখান থেকে আসলে ফার্স্ট বিকেএসপি তে যাওয়া, এবং তারপর আমি তো অবশ্যই বিকেএসপি তে চান্স পাই নাই।
এখন চান্স না পাওয়াতে আবার একটু স্বাভাবিক ব্যাপার, আচ্ছা। মেন্টালি ক্রিকেট প্লেয়ারদের এমন যায়, একটু ভালো খারাপ খারাপ হ্যাঁ সময় গেলে মেন্টালি ডিপ্রেস থাকে। তো আমার ক্রিকেট খেলা তো বুঝতাম না, ভালো লাগতেছিল না আর তখন ক্রিকেটটাকে, যখন বাদ করছিলাম। হ্যাঁ। তো 2-3 মাস গ্যাপ গেল। গ্যাপ যাওয়ার পর ওই সুদীপ্ত ভাই নামের আমার একটা বড় ভাই ছিল, আরেক বড় ভাই সেম এলাকারই। তো হুম হুম উনি হুম। একদিন ওই ট্যাব টেনিস খেলতেছিলাম, ওইখান থেকেই দেখছে। তো দেখার পরে আসলে আমার বলতেছিল আর কি, তুই প্র্যাকটিস কর, বিগ স্পিডে বাদ পড়ছো সেটা ম্যাটার করে না, তুই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ডিস্ট্রিক্ট ডিভিশন আছে। তো আমি তখনও বুঝতেছিলাম না ডিস্ট্রিক্ট ডিভিশন কি, আমি ভাবলাম বিগ আচ্ছা স্পিড থেকে বাদ মানে সব দিক থেকে বাদ, বিগ আচ্ছা স্পিড বাদ মানে আর কোনো ক্রিকেট খেলা নেই। আমি মানে ক্যাম্প করার পর বুঝছি কি, বিগ স্পিডেই ক্রিকেট খেলতে হবে, এছাড়া ক্রিকেট প্লেয়ার হওয়া যাবে না। তা আমি আচ্ছা। কোনো মতেই রাজি হচ্ছিলাম না ফার্স্টে। আর ফ্যামিলিও বলতেছে না, বিগ স্পিডে যখন হস নাই তাইলে তো আশা নাই আর। হ্যাঁ তো হাস্যকর একটা ব্যাপার ছিল। তো 2-3 মাস পর আবার ঠিক এই একদিন ওই সুদীপ্ত ভাই আবার আমাকে নিয়ে গেল একাডেমিতে। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে আস্তে করে আমার জার্নিটা শুরু, আস্তে আস্তে একটা বছর পর ডিস্ট্রিক্ট খেললাম, আল্লাহর রহমতে ডিভিশন খেললাম। এইভাবেই শুরু হয়ে গেছে আমার যাক, আসলে career। যাক আলহামদুলিল্লাহ। আপনি কি শুরু থেকেই ব্যাটসম্যান ছিলেন? আই মিন মেইনলি ব্যাটসম্যানই ব্যাটিং এ করতেন? না, আমি শুরুতে বলতে গেলে এটা একটু হাস্যকর আছে আবার। 15 হ্যাঁ। খেলছি আমি কিন্তু বলার হিসেবে, বলার অলরাউন্ডার হিসেবে। ওটা আচ্ছা। মৃত্যুঞ্জয় জানে, কেন আমি এর মধ্যে হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ। খেলছি একসাথে। হ্যাঁ, আমাদের আচ্ছা সাথে আচ্ছা। বলার হিসেবে তো খেলছিল। বোলিংটা করতাম। হুম, বোলিংটা করতাম। আমি ব্যাটসম্যান ছিলাম, বাট সিলেক্টর স্যাররা যা ভাবছে, যা হ্যাঁ। চিন্তা করছে, যা চিন্তা করে বেটার মনে করছে, ওইটাই ওনারা নিচ্ছে আর কি। তো হ্যাঁ, স্বাভাবিক আমি ব্যাটিং করতাম, একটু লোয়ার অর্ডারে ব্যাটিং করতাম আর কি। তখন ধরেন 8-এ ব্যাটিং করতাম বা 7-এ আচ্ছা ব্যাটিং করতাম এমন। আচ্ছা। এখন যেরকম 5-এ ব্যাটিং করতে পারি ওইরকম সুযোগ ছিল না। তো বলার হ্যাঁ। অলরাউন্ডার হিসেবে খেলতেছিলাম। তো আস্তে আস্তে 15 খেলতেছিলাম। তো আমার দেখতেছিল স্যাররা কি, আমি ব্যাটিং ও আল্লাহর মধ্যে ভালো খেলতেছিলাম। ধরেন কিছু কিছু 19 চ্যালেঞ্জ সিরিজ বলেন বা আমাদের প্র্যাকটিস ম্যাচ যেগুলো খেলা, ওইখানে হ্যাঁ। 50 করছিলাম বা 100 করতেছিলাম। বোলিং এ আল্লাহর মধ্যে মোটামুটি হচ্ছিল ভালো, বাট ব্যাটিংটাও খুব ভালো হচ্ছে। দেখতেছে বোলিং থেকেও কি আমার ব্যাটিংটা ভালো। তো আস্তে আস্তে বুঝতে আচ্ছা পারলো কি আমি, না আমিও ব্যাটিং, আসলে ব্যাটিংটা আমার ভালো। স্যাররা ঠিক ঠিক করলো কি না, ওরা ব্যাটসম্যান অলরাউন্ডার হিসাবে নেওয়া যায়। তো আচ্ছা। আস্তে আস্তে এইভাবে বাড়তে বাড়তেই আমার মানে ব্যাটসম্যান অলরাউন্ডার হওয়া, কিন্তু ফার্স্টে ছিলাম কিন্তু আমি বলার অলরাউন্ডার। বোলার। আচ্ছা আমি আচ্ছা। নিজে ছিলাম কিন্তু আমার ব্যাটসম্যান অলরাউন্ডার, স্যাররা ভাবছে বলার অলরাউন্ডার। স্যাররা ভাবছে বোলিং অলরাউন্ডার। অনেক তবে কাহিনী। বোলার হিসেবে থাকলে কিন্তু আমরা চমৎকার এত হুম। ইনসাইড আউট শট গুলো দেখতাম না, তাই না মৃত্যুঞ্জয় ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাও হতে না, আচ্ছা পারে ভালো হয়তো বা। বলার ছিল 15-এ, পরে আস্তে আস্তে এখন ব্যাটসম্যান পুরোপুরি। আচ্ছা। আমি দর্শক হুম। বন্ধু, আমরা চলে যাচ্ছি মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছে। সেম একই প্রশ্ন মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছে, কখন থেকে ক্রিকেটটাকে আসলে সিরিয়াসলি নেয়া, যে না আমি একজন ক্রিকেটার হব, বাংলাদেশ দলকে আস্তে আস্তে প্রতিনিধিত্ব করব, এই ভিতরে এই আহ, কাজটা যেটা কখন থেকে কাজ করে এবং কারা আপনাকে সাপোর্ট দিয়েছে শুরু থেকে এই পর্যন্ত? দেখা যাচ্ছে দীপুর লাইফটা ছিল অনেক স্ট্রাগলিং, সে ক্রিকেটার্সে অনেক স্ট্রাগল করে, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়নি। আমার ফ্যামিলি আচ্ছা। প্রথম থেকে সাপোর্টিভ ছিল যে আমাকে ক্রিকেটারই বানাবে। আব্বুর প্ল্যান মাশাল্লাহ। ছিল যে আমাকে অসীম আকরামের মতো মাশাআল্লাহ একজন মাশাআল্লাহ, প্লেয়ার আলহামদুলিল্লাহ। বানাবে। ওর আব্বুর সো অনেক ইচ্ছা, তিনি হ্যাঁ হ্যাঁ, একদম নিজেই একদম আমাকে ঠিক। লেফটি বানাইছে। আচ্ছা সো দেখা যাচ্ছে আমি সিরিয়াসলি নেওয়া শুরু করছিলাম খেলাটা। আমি 15-এ টিমে ছিলাম, তারপর ওখান থেকে বাদ পড়ি। 17-এও দেখা যাচ্ছে দুইবার আমি কোনোবারই চান্স পাই না। সো ওইখান থেকে আমি মোরালি খুব ডাউন ছিলাম যে আমি কি করতেছি। আগে গেমটা শুধু খেলতাম এনজয়ের জন্য, যে ভালো লাগে এই কারণে। বাট ওইখান থেকে একটু সিরিয়াস হওয়া শুরু করছিলাম। কারণ একটা আহ, দেখা যাচ্ছে 3বার যখন চান্স পেলাম না, তখন মনের ভিতরে একটা আফসোস ছিল যে কি হচ্ছে কি না। তখন যখন আরো সিরিয়াস নেওয়া শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে ওই সময় আমি দেখা যাচ্ছে ওই জায়গার জন্য প্রস্তুত ছিলাম না। যখন তৈরি আচ্ছা হয়েছি, তখন আল্লাহর রহমতে যেখানেই খেলছি ভালো করছি, এবং নিজের সেরাটাও দিতে পারছি। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এইসব লেভেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা পারফরমেন্সের উপরে দৌড়াই, শিখার জন্য পিছনে ছুটি না। কিন্তু দেখা যাচ্ছে আমি আন্ডার 19 অনেক কিছু শিখতেও পারছি। ইন্টারন্যাশনাল লেভেলে যদি যাই বা সামনে যদি যেসব লেভেল আসবে, এইসব লেভেলগুলোতে এগুলো খুবই ইউজ করলে আমার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। এবং আমি সবসময় একটা কথাই বলি যে আহ, যে আমি যদি ক্রিকেট খেলি বা একটা লেভেলে থাকি, ক্রিকেটাররা ইমপ্রুভ করবে, তখন আমার একটা লেভেলটা ওটা আমি পিছিয়ে পড়বো। আমার সবসময় রাইট। প্ল্যান থাকতে হবে যাতে আমি আমার নিজেকে আপগ্রেড করতে পারি।
যাতে দেখা যায় বর্তমান ক্রিকেট কত ফাস্ট হচ্ছে, আস্তে আস্তে আরো কত ভালো ভালো প্লেয়ার বাইর হবে। তো আমি যদি নিজেকে প্রত্যেকটা দিনের জন্য প্রস্তুত না রাখতে পারি, আমি কখনোই আগামী দিনে আগাতে পারবো না। এটাই ক্রিকেটের বর্তমান এক্স্যাক্টলি, পরিস্থিতি। এক্স্যাক্টলি। এটা এটা আসলে অনেক ভালো একটা আপনার ধরেন যে আন্ডারস্ট্যান্ডিং, এটা অনেকেই বুঝতে পারেন। অনেকে ভাবে একটা জায়গায় সাকসেস পেলে ভাবে যে না আমার তো, আমি ভালো আছি, আমি এইভাবেই মনে হয় চলবো না, কিন্তু বাকিরা যে তাকে পেছনে ফেলে দেবে, একদিন আগায় যাবে, তখন কিন্তু সে অটো পেছনে চলে যাবে। এই জিনিসটা আসলে হুম। অনেক অবশ্যই, ইম্পর্টেন্ট। অবশ্যই। হ্যাঁ। তো এখানে আসলে এই যে যখন ক্রিকেট খেলাটাকে সিরিয়াসলি নিলেন আপনারা দুজনে, তখন কি ভেবেছিলেন যে আজকে এই এই জায়গায় এসে দাঁড়াবেন? লাইক যেমন আপনার একটা বিশ্বকাপ জয়ী দলের সদস্য, বা বেশ আপনাকে আপনারা যেটা, আপনারা যে প্রিভিলেজটা পেয়েছেন, যে ট্রেনিং সেশন, যে সুবিধা পেয়েছেন, মানে এই জায়গায় এসে দাঁড়াবেন ভেবেছিলেন কি? সাদাত ভাই প্রথমে উত্তর দিবেন। না আসলে আমরা তো 15, 17, 14 থেকে শুরু হ্যাঁ, করি। ওইখান থেকে হ্যাঁ, আমরা খেলতে আসছিলাম, মানে একদমই একদমই একই সাথে দুজনেই বলতে পারেন। তো খেলতেছি খেলতেছি, আমি যেটা পার্সোনালি যেটা ফিল করছি, আমি জাস্ট চিন্তা করতাম মানে ছোট ছোট চিন্তা। আমি ধরেন যখন 15 আচ্ছা, খেলতেছি তখন, হ্যাঁ মিরাজ ভাইরা 19 খেলছিল। তো হ্যাঁ, আমার একটা শখ ছিল কি, ওই উনিরা কোট পরে ছবি তুলতেছিল। তো কোটটা আসলে আচ্ছা, একদম অনেস্টলি বলতেছি, কোটটা খুব ভালো লাগতেছিল না, কোট পরে ছবি তুলতেছে ভাইয়ারা। তখন আমরা ইন্ডিয়াতে আচ্ছা, ট্যুর করতেছিলাম। হ্যাঁ, তো আমার খুব মানে জেলাস ফিল বলতে পারেন, জেলাস হচ্ছে না আমি কেন যাইতে পারতেছি না আসলে এই জায়গায়। তখন তো আসলে আমার বয়স হয় না, ওইটা বুঝতেছিলাম না। রাইট, তো 15 খেলতেছিলাম তো, একটা জিনিস আমি সবসময় প্ল্যান করি, ধরেন ছোট ছোট প্ল্যান, ধরেন আমার 15 খেলা হ্যাঁ, আছে, আমি 15 নিয়ে চিন্তা করতেছি, সামনে 16 আছে, 16 নিয়ে চিন্তা করতেছি। ধরেন স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছিলাম। আমি সবসময় ছোট ছোট চিন্তা করি, বেশি বড় কিছু মাথায় নিয়ে প্রেসার করি না। অবশ্যই ড্রিম রাইট, থাকে সবারই, ন্যাশনাল টিম খেলা বা অনেক বড় বড় টিম, সবারই গোল না থাকলে কিন্তু আপনি কোনো দিকে যাইতে পারবেন না, অবশ্যই গোল সেট করতে হবে। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি, ওইটা তো আছে, বাট আমি সাময়িক ভাবে যেটা চিন্তা করতাম ওটা হলো কি, ধরেন 17 খেলার সময় আমি 17 নিয়ে চিন্তা করতেছি, এখানে ভালো করব, দেন আমাকে উপরের অবশ্যই ডাকবে। আগে আমার এখানে ভালো করার ফোকাসটা দিচ্ছিলাম। তো এইভাবে এইভাবে আসলে আগাচ্ছিলাম। তো বিশ্বকাপ জিতে যাব এটা আমি নিজে আসলে কল্পনা করিনি, এটা কল্পনার বাইরে ছিল। বাট খুব ভালো লাগছে চ্যাম্পিয়ন হওয়ার পর। এটা আসলে রাইট। বলার কি বলার আর। মানে আপনারা 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 তো একটা জায়গায় গিয়েছেনই, সাথে আমাদের যারা আমরা দর্শক, আমরা ক্রিকেটটাকে লালন করি, আমরা ক্রিকেট দেখাটাকে চর্চা করি, আমাদেরকে কিন্তু একটা মানে এটা বলতে পারেন একটা গিফট আপনারা দিয়েছেন, যেটা কেউ দিতে পারেনি। মৃত্যুঞ্জয় চৌধুরী, আপনি এত দূর পর্যন্ত এই যে এই অ্যাডভান্সমেন্ট, একটা কাপ জয়ী দলের সদস্য, এবং সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আপনি ইনজুরির জন্য পুরোটা না খেলতে পারলেও এই যে জার্নিটা, একটা দলের এই জায়গায় আসা, এটা কিন্তু আপনার অবদান অনেক অনেক আমরা জানি। তো সেই জায়গায় আপনি যেদিন থেকে শুরু করেছিলেন এখানে যে আসবেন, লক্ষ্যটা কেমন ছিল? যেমন সাদাত ভাই যেটা হয়েছে ছোট ছোট লক্ষ্য নিয়ে আগায়, আপনার লক্ষ্যটা কেমন ছিল? আমার লক্ষ্য প্রথম থেকে ছিল যে দেখা যাচ্ছে আমার স্বপ্নই ছিল প্রথম থেকে, দেখা যাচ্ছে আব্বুর স্বপ্নটাকে আমি নিজের স্বপ্ন মনে করে নিয়েছিলাম। যে আব্বুর স্বপ্ন ছিল যে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলবো, বা এমন একটা টিমের সাথে থাকবো যে টিম চ্যাম্পিয়ন হবে। আব্বুর রাইট, স্বপ্নটা আমার নিজের স্বপ্নই করে রাখছিলাম। তো বিষয়টা হচ্ছে যখন আমি 19-এ ঢুকছি, আমার 17 দেখা যাচ্ছে আল্লাহর রহমতে ভালো পারফরমেন্স করছিলাম, তো 19-এ ঢোকাটা আমার জন্য খুব ইজি হয়ে গেছিল। বাট এইখান থেকে যে হার্ড ওয়ার্ক ছিল প্রথম প্রথম দিকে, আমি ভাবতাম যে এই হার্ড ওয়ার্ক গুলো কিসের জন্য করতেছি, বা কি কারণে এত কষ্ট। কারণ দেখা যায় 17 বা 15 লেভেলে ওই ধরনের 19-এর মতো এত প্রিসাইজ সিচুয়েশন বা এত হার্ড ওয়ার্ক ছিল না। সো আমরা জাস্ট এনজয় করতাম, খেলতাম। বাট যখনই লোড গুলো আসতে শুরু করলো, আমরা চিন্তা ভাবনা করতে শুরু করলাম যে কি করছি কি না, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। প্রথম আচ্ছা, 4 to 5 মান্থ খুব একটা প্রেসার সিচুয়েশনই ছিল আমাদের জন্য। বাট আস্তে আস্তে আমাদের প্লেয়াররা যখন ভালো করতে শুরু করলো, আর আমাদের প্লেয়াররা ভালো করার মেন কারণটা হচ্ছে যে আমরা 2 বছর যদি দেখেন, দীপুর সাথে আমি আন্ডার 15 খেলছি সেই 2015 সাল থেকে। তো এইভাবে টিমে আরো 6-7 জন আছে, ইমন আছে বা এরম আরো অনেক আছে যাদের সাথে অনেক আগের থেকে পরিচিত আমাদের। তো আমাদের রাইট। বন্ডিংটা খুবই সুন্দর ছিল। একজন হম আগে হম, একদম। আরেকজনকে ট্যাকেল দিতে পারছে, বন্ডিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় নাই। তো এইসব দিক থেকে আমাদের টিম পারফরমেন্সটা খুবই ইফেক্ট করছে। বাট সত্যি কথা বলতে, যে কাপটা নিব আমরা চ্যাম্পিয়ন, আমাদের সবারই থিওরি ছিল যে কাপ নিব। বাট মনের ভিতর থেকে যে একদম 100% কনফার্মিটি থাকে যে আমরা এই কাপ নিব, এমনটা কখনো ছিল না। বাট লাস্ট মোমেন্টে গিয়ে যে আমরা যে ভালোটা খেললাম, আমি ছিলাম না হয়তো বা, তারপরেও কিন্তু না ও দলের না ফিলটা থাকলেও একটা ফিলটা জিনিস কি, বুঝতে পেরেছেন। ও কিন্তু অনেক মোটিভেট করতো আমাদেরকে, সত্যি কথা বলতে প্রতিদিনই। ও যখন ও তো কোয়ার্টার ফাইনালের আগে চলে আসছে পাকিস্তানের ম্যাচের হ্যাঁ, পরে, প্রতিটা ম্যাচে আমাদেরকে মেসেজ করতো আমাদের গ্রুপে, একদম সত্যি কথা বলতে। আচ্ছা,
ওর টিমের অনেক বড় একটা মেম্বার ছিল আমাদের জন্য, আসলে মিস করছিলাম লাস্ট 3টা ম্যাচ। তো আশা রাইট। করি আল্লাহর রহমতে ভালোই খেললাম আমরা। সেটাই। আহ হুম এটা কিন্তু অনেক বড় একটা জিনিস যে একটা ইউনিট অনেক দিন ধরে একসাথে খেললে মানে একটা যে বোঝাপড়া তৈরি হুম হয়ে হুম যায়, নিজেরা নিজেদের খেলাটাকে বোঝা যায়, একজন একজনকে ব্যাক করতে পারে, এটাই আসলে আমাদেরকে দিয়েছে। এবং যেটার আসলে প্রতিফলন দেখেছি আমরা ফাইনালে মাইটি ইন্ডিয়ার বিপক্ষে আপনারা যেটা খেলেছিলেন, আমি এখনো মাঝে মাঝে মনে হয় হুম জীবনের স্বপ্ন দেখতেছি, সেটাতে আসবো। আহ একটা জিনিস, একটা মজার জিনিসে যাই আমরা। আপনারা দুজনই টেপ টেনিস তো খেলেছিলেন, প্রথমে টেপ টেনিস দিয়েই তো শুরু হয়েছে লাইফ, রাইট? অবশ্যই অবশ্যই টেপ টেনিস অনেক খেলেছি, আমি আমি নিজে পার্সোনালি অনেক খেলছি হ্যাঁ, ভাই। টেপ টেনিসটাকে এখন কেমন মিস করেন? মিস করা হয়, অনেক 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 মিস করি আমি। টেপ টেনিস মিস করি, আর ফুটবল খেলাকে মিস করি, ওই বৃষ্টিতে ফুটবল খেলাটাকে অনেক মিস আহ করে। রাইট, রাইট, রাইট। মৃত্যুঞ্জয় ভাই, আমার টেপ ক্ষেত্রে টেনিস। মিসটা হয় না, কারণ আমি ছোটবেলা থেকে দেখা যাচ্ছে আমি অনেক আগে থেকে ক্রিকেট বল প্র্যাকটিস করা শুরু করি। তো ওই সময় যে স্যারগুলা ছিল আমাকে অ্যালাউ করতো না রাইট। টেনিস খেলার জন্য। তো ওইখান থেকে ভালো লাগে টেপ টেনিস খেলতে, বাট ওইখান থেকে ক্রিকেট বলে খেলতে খেলতে আমার টেপ টেনিসে খেলার সুযোগ হুম সুবিধা হুম খুব কমই ছিল, রাইট, রাইট। যার কারণে মিস করাটা হয় না আমার। বুঝতে পেরেছি। তাহলে শাহাদাত হোসেনের কাছে আমার একটা প্রশ্ন। আমাদের কিন্তু মানে দেশের লাইক 98% প্লেয়ারেরই আসলে ক্রিকেটের প্রতিভাটা দেখানো শুরু হয় টেপ টেনিস দিয়েই, রাইট? মানে কারো চোখে হুম, পড়া বা একদম হাতে একদম খড়ি। একদম। তো True, true. আপনি যারা লাইভটা অনেকেই দেখছেন, যারা প্লেয়ার হতে চাচ্ছে, প্র্যাকটিস করছে বা খেলছে, প্রতিভা হ্যাঁ, আছে, এই টেপ টেনিস এবং ক্রিকেট বলের মধ্যে যে পার্থক্য, বা টেপ টেনিস থেকে ক্রিকেট বলে আসার পর যে কনভার্সনটা, এই কতটুকু নিজেকে মেন্টালি কতটুকু নিজেকে সেট আপ বা চেঞ্জ করতে হয়? আসলে দেখেন ট্যাপ টেনিস ক্রিকেট আর ক্রিকেট বল ক্রিকেট পুরাই আলাদা, পুরাই হুম, একদম হুম, হুম। তফাৎ আছে একদম, বলতে পারেন। তো আসলে আমি তো ট্যাপ টেনিস খেলতাম, হ্যাঁ অবশ্যই ছোটবেলা থেকেই খেলতাম। যখন থেকে আমি ক্রিকেট বলে প্র্যাকটিস করা শুরু করছি, তো শুরু থেকে আমাদের তো বেসিক নিয়ে যেসব বেসিক জিনিস আছে ওইসব নিয়ে কাজ করা হয়। তো বেসিকটা যখন আপনার আয়ত্তে নিয়ে ফেলবেন, তখন যদি আপনি ট্যাপ টেনিস খেলেন, তো বেসিকটা কিন্তু হুম। ঠিকই আবার বের হয়ে যাবে, আর বেসিকের জায়গায় থাকবে না, বেসিকটা থাকবে থেকে না। সরে যাবে আর কি। তো ওই জিনিসটা চিন্তা করে আমি শুরু থেকেই, তো ট্যাপ টেনিস খেলার খুব ইচ্ছা ছিল, আমি মাঝে মাঝে খেলেই ফেলতাম তাও। তো 15 খেলার আগে পর্যন্ত আমি মেবি খেলছিলাম, একদম সত্যি কথা বলতে। আচ্ছা। তো 15 খেলার পর থেকে না, 15 ক্যাম্প করার পর থেকে বুঝতে পারলাম না আসলেই ক্রিকেট আর ট্যাপ টেনিস, ক্রিকেট বলে খেলা ট্যাপ টেনিস খেলা পুরাই আলাদা। আসলে এটা যদি আমি ট্যাপ টেনিস খেলি তাইলে অবশ্যই আমার ক্রিকেটের দিকে ক্ষতি হবে। তা আমি ওই চিন্তা করে রাইট। আর ট্যাপ টেনিসটাতে অত ইয়ে করি নাই। তো বেসিক জিনিসটা যদি আপনি আয়ত্তে নিয়ে তাও আসতে পারেন তাও তো তাহলে ওয়ার্ল্ড কাপে তোরা অবশ্যই খেলছিস, সাকসেসফুল তাও করতে তো পারেন। ওয়ার্ল্ড কাপে তোরা খেলছিস প্রত্যেক বিকালে। আর একটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, ভালো এটা জিনিস, আমাকে তো কিন্তু ভালো বলতে ভুলে গেছি। ইনফরমেশন পাঠাইছিস। দিয়েছে আমরা কিন্তু ওয়ার্ল্ড মৃত্যুঞ্জয়, কাপে একটা ট্যাপ ভালো টেনিস ইনফরমেশন খেলছি, ট্যাপ দিয়েছে। টেনিস বলে হ্যাঁ হ্যাঁ টেনিস বলে খেলছিলাম। ট্যাপ টেনিস খেলা লং পিচ খেলা কিন্তু আলাদা, শর্ট পিচ আলাদা, একটা তো খেলা আছে না। তা আমরা রাইট, শর্ট পিচ রাইট। খেলতাম। বুদ্ধি ছিল সবার মোটামুটি, একটাই সময় কাটতো সবার সাথে, আরো টিম বন্ডিংটা ওইটার মধ্যে আমি মনে করি বন্ডিং আরো ভালো হয়েছে, সবার আচ্ছা। কাছাকাছি ছিলাম। অত হ্যাঁ, অবশ্যই অলওয়েজ তো অবশ্যই। থাকি, বাট হোটেলে ধরেন রুমে যে সময়টা পার করতেছি, আমরা সকালে প্র্যাকটিস করলে বিকাল টাইমটা একদমই ফ্রি। তো আকবর হুম, ভাই হুম। চিন্তা এটা প্ল্যান করছে, অবশ্যই আকবর ভাই, ক্রেডিট আকবর ভাইকে দিতে হবে। তো আকবর ভাই বললো কি না আমরা ট্যাপ টেনিস খেলি, মজা হবে, সময়টাও কাটবে, একা একা তো আর ভালো লাগে না বসে থাকতে সারাদিনই। তো ওই ওই প্ল্যান থেকে আমরা শর্ট পিচটা আসলে শুরু করছিলাম। আচ্ছা। আর ওটাতে তো যা হয়েছে, যা ঝগড়া হয় এখানে। আমার ফোম রোলারটা যে ফাটাইছিস তোরা। এটা স্বাভাবিক। একজনের ব্যাট ভাঙে ফেলছে, ব্যাট তো দুইটা গেছে, একটা না। আচ্ছা। আহ তাহলে দারুণ, এই দলে আসলে এইসব জিনিসগুলো থাকতে হয়। খেলার বাইরে সবসময় রোবোটিকের মতো আসলে প্র্যাকটিস করলে হয় না, কিছু এক্সট্রা জিনিস লাগে যেগুলোতে সবাই সবাইকে এনজয় করতে পারে হ্যাঁ খেলার হ্যাঁ বাইরে। হ্যাঁ হ্যাঁ। একদম একদম এনজয়, রাইট, জি জি জি। রাইট। মৃত্যুঞ্জয় চৌধুরী, অবশ্যই আমাদেরকে অবশ্যই। বলে একটু বলুন যে হ্যাঁ, আপনারা যখন অনূর্ধ্ব 15 থেকেই তো আসলে আপনাদেরকে নিয়ে পরিকল্পনাটা শুরু হয়ে গিয়েছিল বোর্ডের। তো এই যে পরিবারকে ছেড়ে থাকা, হুম। পরিবারের যে আপনারা তখন তো বয়সে আসলে খুব বেশি না, কিশোর, এই যে পরিবারকে ছেড়ে থাকার অভ্যাস করা, আপনারা শুরুতে এই জিনিসটার সাথে কিভাবে মানিয়ে নিতেন, বা কখন থেকে আপনারা আসলে বাইরে ট্যুর করা শুরু করেছেন, ক্যাম্প করা শুরু করেছেন? দেখা যাচ্ছে আমি 14 খেলা শুরু করছিলাম অনেক আগের থেকে। আমি দেখা যাচ্ছে খুব কম বয়স থেকে 14 খেলা শুরু করছিলাম। সো ওই হুম। সময় থেকে বাইরে থাকার আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আচ্ছা। বাইরে থাকার ফলে ফ্যামিলি থেকে দূরে থাকা ওটা ফিল হতো না, এই কারণে কারণ ক্রিকেটের প্রতি এমন একটা ভালোবাসা ছিল যেটা
মানে ফ্যামিলির কাছ থেকে দূরে থাকলেও অতটা কষ্ট পেতাম না আমরা, এক কথায় বলা যায়। আচ্ছা। তো আমাদের লাইফে এটা যে প্রত্যেকটা ক্যাম্পে যে কষ্ট তো অবশ্যই লাগে, যে ফ্যামিলির থেকে অল্প ওই বয়স থেকে দূরে থাকা একটু কষ্টকর, কিন্তু আমরা আমাদের স্যাররাই বলতো যে তোমরা হচ্ছে এখন ফ্যামিলি থেকে দূরে আছো, এত হার্ড ওয়ার্ক করতেছো, তোমরা রাইট। আগামীতে কিছু করবা, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখো তারা বাসায় সময় দিচ্ছে ফ্যামিলিকে, বা তারা এমন কিছু করতেছে যা তাদের বাসার ক্ষেত্রে কাজে দিচ্ছে, কিন্তু তোমরা এই সময়টা দূরে আছো, ইনশাল্লাহ তোমরা হার্ড ওয়ার্ক করতে থাকো, তোমরা তাদের থেকে আলাদা হবা। রাইট, রাইট। আর এখানে শাহাদাত ভাইয়ের এই জিনিসটা একটু যদি বলতেন যে ফ্যামিলি থেকে দূরে লম্বা ট্যুর গুলোতে ফ্যামিলিকে কতটা মিস করতেন, বা মাঝে মাঝে একাকিত্ব লাগতো কিনা? না, আসলে এটা তো ঠিক, একাকিত্ব ফিল হতো অবশ্যই। লাস্ট 2 বছর বেশি ফিল করছি, আগে না হ্যাঁ, করলেও। আগে ক্যাম্প করতাম বা অত বেশি বাইরে থাকা হয়নি। হ্যাঁ। আমি আর মৃত্যুঞ্জয় নিউজিল্যান্ডে অবশ্যই রুমমেট ছিলাম। তো এটা নিয়ে রাতে একটু কথা হইতো। দুইজনে মোটামুটি ইমোশন ছিলাম। আচ্ছা। ও ইমোশন হলে আমি ওর ইমোশন ভাঙাই দিতাম, আমি হলে ও ইমোশন ভাঙাই দিতাম। তা আসলে না, ইমোশন সিক্রেট এই গুলা জিনিসটা রাখ, সব ফ্যামিলির বলিস না। সাথে একটু আসে। রাইট। হ্যাঁ, হ্যাঁ। না, ঠিক আছে। ইমোশন থাকে, সবারই থাকে, সবাই ফ্যামিলির প্রতি একটা ইয়ে থাকে। তো এটাকে স্ট্রং থাকতে পারলেই তো আপনি এগিয়ে যেতে পারবেন। তো এটা নিয়ে এক্স্যাক্টলি। ফ্যামিলি থেকে আমার ভাইয়া বেশি সাপোর্ট করতো। আমি আমার ফার্স্ট কাহিনী কি, আমি যে ফার্স্ট বার বিকেএসপি গেছি, ওইটা হ্যাঁ, একটু মজার কাহিনী ছিল। আমি ফার্স্ট টাইম গিয়েই শেষ, ফার্স্ট দিন হ্যাঁ। গিয়েই কান্না। একদম আচ্ছা। যেদিন ঢুকলাম, ঢুকেই 5 মিনিটের মধ্যেই কান্না শুরু আমার, আমি থাকবো না। তো আসলে খুব কান্না করছি, মানে অনেকদিন কান্না করছি। তা আসলে ভাইয়া তখন বলতো, একটু কষ্ট কর, দেখবি সামনে সাকসেস পাবি, তুই একটু কষ্ট করলে দেখবি ফলটা পাবি। তা আমি তো কোনো মতেই বুঝতাম না, আমি বলি, না তুই চলে আয়, আমি থাকবো না। তো ঠিকই তো ভাইয়া বলতে, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, তুই থাক, আমি আসতেছি। তো এরকম বলে বলে আমার কথা ঘুরে ফেলতো, আর আমারও থাকা হয়ে গেছে মোটামুটি 1 মাস 2 মাস ক্যাম্প গুলো। যাক, আমি এই ছোটবেলায় জিনিসটাই। বেশি মিস করতাম। হম, হম। আপনাদের যখন আমরা কয়েকদিন আগে হান্নান সরকার ভাইয়ের সাথে একটা লাইভ হয়েছিল, উনি বলেছিল যে আপনাদের সাথে উনার ওই এজ লেভেলে মানে 15 থেকেই উনি আপনাদের সাথে ছায়ার মতো ছিলেন। হান্নান সরকার ভাই বা হম, হম। বিসিবির মানে একদম। ম্যানেজমেন্টের বাকি যারা ছিল, মানে আপনাদেরকে নিয়ে বিসিবি তো অনেক আগে থেকেই প্ল্যান করেছে, সেইগুলো কিভাবে এই লাস্ট 4টা বছর, 4 থেকে 5 বছরের জার্নি আই থিঙ্ক, যে কিভাবে আপনারা দেখেছেন আপনাদের দৃষ্টিতে বিসিবির এই প্রসেসটা কেমন? মানে এর পরেও তো আরো অনেক প্লেয়ার আসবে, এজ লেভেল আরো আসতেছে, এখন 14-15 আছে, যে এই জিনিসটা কেমন? আমরা দর্শকরা তো আসলে দেখি না বিসিবি, আমাদের বোর্ড কিভাবে প্লেয়ারদেরকে আমরা সশরীরে যে দেখতে পারি না। তো প্রসেসটা যদি একটু বলতেন কিভাবে হম, হম। ছেলেদেরকে গাইড আপ করতেছে। এটা শুরু করব মৃত্যুঞ্জয় ভাইকে দিয়ে, প্রথমে মৃত্যুঞ্জয় ভাই বলো। না, আপনি যদি দেখেন এবার আন্ডার 19 যে টিমটা ছিল, আমরা মনে হয় যে আন্ডার 19 হোল হিস্ট্রিতে সব থেকে বেশি ম্যাচগুলো খেলছি আমরা। এবং হ্যাঁ, আমাদের বিসিবি কে আমরা স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই, তারা এই ওয়ার্ল্ড কাপের সিচুয়েশনের জন্য আমাদের দেখা যায় নিউজিল্যান্ড, ইংল্যান্ড ওই ওয়েদারের সাথে ম্যাচ খেলানোর জন্য আমাদের অনেক ট্যুর করাইছে। সেসব এইসব ক্ষেত্রে আমাদের অনেক হেল্প, মানে অনেক হেল্প হয়েছে এই ওয়ার্ল্ড কাপে একটা ভালো পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে। আর রাইট। সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট ছিল যে আমরা যে টিম অফিসিয়াল গুলো পাইছি, মানে এরা যে একদম, একদম। যতটুকু আমাদের কেয়ার নিচ্ছে, আমি মনে করব না যে মানে আমাদের কোনো দিকে তারা ঘাটতি রাখেনি। আচ্ছা। তারা যা কিছু হচ্ছে আমাদের কাছে ডিসিশন নিত, আমরা যে চিন্তা ভাবনা করতাম তারা আমাদেরকে সে চিন্তা ভাবনা করার সুবিধাটা দিয়ে দিত, আমরা যেটা বলতাম আমাদের কথা শুনতো। তো সব ক্ষেত্রে আমরা বেনিফিশিয়ালি আমরা অনেক দিক থেকে আগায় পড়ছিলাম। আচ্ছা। বিসিবির প্ল্যান প্রোগ্রাম, তারা কিন্তু 17 থেকে আস্তে আস্তে প্ল্যান করা শুরু করছিল, এই 19 কে নিয়ে কি করবে, এই 19 কে কিভাবে তৈরি করবে। তো আস্তে আস্তে ওইভাবে বিল্ড আপ করতে করতে কোন সিচুয়েশনে কিভাবে কি সবকিছু একটা প্ল্যান হয়ে যে যাওয়ার কারণে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফরমেন্স, একটা পারফরমেন্স রাইট, করতে পারছি। রাইট, রাইট। এই জিনিসটা আসলে আমরা দেখেছি এই আন্ডার 19 আপনাদের যে ব্যাচটা, এটার জন্য আমাদের বোর্ড অনেক অনেক এফোর্ট দিয়েছে, অনেক এফোর্ট দিয়েছে। শাহাদাত ভাই আপনি বলুন, আপনার ধরেন যে এই আন্ডার 19 টিমে থাকাটা আপনার কেমন ফিল হয়, যে নিজেকে কতটা, নিজেকে কি লাকি ফিল হয় না, নিজেকে মানে কেমন লাগে যে আমি সবচেয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট টিমে ছিলাম, টিমের পার্ট এন্ড পার্সেল ছিলাম, বিসিবিরও টেক কেয়ার ছিল, এবং সামনে যেটা অন্য অনেক ক্রিকেটাররা কিন্তু এই প্রিভিলেজটা পায় না যারা উঠতি বয়সী, তো সেক্ষেত্রে নিজেকে কেমন অনুভূতি হয়? কথাটা একটু বেজে বেজে আসছে, মানে আটকে গেছে, তো আচ্ছা। একটু আরেকবার বলবেন। এখন শুনতে পাচ্ছেন? কথা আটকে,
একটু আটকে দিছে কথা, এখন একটু ক্লিয়ার শুনতে পারতেছি। হ্যাঁ ওকে, আই গট ইট। এই যে আপনি এত দারুণ একটা টিমের সদস্য মেম্বার, এবং যেটি আমাদের এই অনূর্ধ্ব 19 ইতিহাসেরই সর্বকালের সেরা বলা যায়, আমরা যেহেতু সবচেয়ে বড় ট্রফিটাই জিতেছে, এই নিজেকে এই দলের সদস্য হিসেবে অংশ হতে পেরে কেমন লাগছে? নিজেকে ফিলটা কেমন হয়? আপনি তো আরো হয়তো এই দলের সদস্য নাও হতে পারতেন, কেমন লাগে? আমি ভাই, আমি আসলে একটা কথা বলি, আমি নিজেকে খুব লাকি মনে করি আমি টিমের একটা মেম্বার হিসেবে থাকতে পেরে হ্যাঁ, আর কি। আমি অনেক কি বলবো, নিজের প্রতিও নিজের নিজের ভাবে প্রাউড ফিল হয় না আমি এই টিমের মেম্বার একটা। আমাকে অনেকজনই বলছে এই প্রশ্নটা হুম আপনি হুম, যেটা বললেন, একদমই আমি আচ্ছা, একটাই উত্তর দিতে চাই কি, আমি খুব লাকি, আসলেই লাকি। না হলে এমন টিম গ্রেট। মেম্বার, এক মানে এত হেল্পফুল টিম মেম্বার আসলে কোনো জায়গায় পাওয়া যায় না। টিম অফিসিয়াল থেকে শুরু করে একদম যারা আছে সবাই একদম আমাদেরকে কোনো দিকে, মৃত্যুঞ্জয় যেটা বললো, হ্যাঁ, একটা মানে কোনোখানে ঘাটতি রাখে নাই যে এখানে ঘাটতি রাখছে আমরা একটা কথা বলতে পারবো, এমন কিছু রাখে নাই। আসলে আই এরকম সি। টিম অফিসিয়াল পাওয়াও খুব ভাগ্যের ব্যাপার। খুব লাকি মনে করি আমরা স্বাভাবিক। সবাই, আমি শুধু আমি না, আমি নিজে না, এই ক্ষেত্রে আমি বলতে আমরা চাই সবাই। যে যে হ্যাঁ, দীপু কিন্তু অনেক স্ট্রাগল করছে দেখা যাচ্ছে 19 এই টিমে দেখা যাচ্ছে থাকার জন্য। দেখা যাচ্ছে আচ্ছা, আমরা যারা হম কিছু হম, কিছু টিম প্লেয়ার ছিলাম প্রথম থেকে দেখা যাচ্ছে দলের সাথে ছিলাম, কিন্তু দীপু কিন্তু প্রথমে ছিল আবার ছিল না। সে কিন্তু প্র্যাকটিস গেমে অনেক এরকম ছিল হার্ডওয়ার্ক হ্যাঁ। করছে, সে তার মানে নিজেকে চেঞ্জ করছে বলা যায়। যে আগের থেকে আগে যে যেমন ছিল সে নিজের খেলার ধরন টরন চেঞ্জ করে সেই জায়গাটায় আসছে। আমি মনে করি যে তার এই জায়গায় আসার ক্ষেত্রে যে হার্ডওয়ার্ক সে দিছে, সে পুরাপুরি এই জায়গায় আসার মানে কৃতিত্বটা তার নিজের। সে অনেক হার্ডওয়ার্ক করছে, আমি দেখছি সে স্ট্রাগল করছে, সে ভেঙে পড়ছিল, আবার উঠে দাঁড়িয়েছে, আবার ভাঙছে, বাট এন্ড অফ দ্য ডে সে কিন্তু এত ভালো প্লেয়ার হইতে পারছে তার ওই স্ট্রাগলের কারণে। রাইট রাইট। আমরা আশা করি এই যে এই স্ট্রাগলটা একদিন পে অফ করবে। একদম অলরেডি একদম আমাদেরকে একদম। একটা কাপ এনে দিল, এবং আমরা ইনশাল্লাহ, আমরা যে মেইন যে লক্ষ্যটা আমাদের ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়া, সেখানেও কিন্তু আমরা ইনশাল্লাহ সার্ভিস পাবো। এবার প্রশ্ন করতে চাই, আহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ শাহাদাত হোসেন ইনশাল্লাহ। ভাই, আপনার এই অনূর্ধ্ব 19 দলে আপনার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু কে? মৃত্যুঞ্জয় চৌধুরী না অন্য কেউ? বুঝি নাই। আর আহ, অন- কাছের কাছের বন্ধু, হ্যাঁ 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 হ্যাঁ। আসলে কাছের বন্ধু অনেকেই আছে, আমরা খুব ক্লোজ ছিলাম, যে যেরকম বললাম মৃত্যুঞ্জয়ের সাথে ধরেন আমি 15 থেকে, তারপরে হ্যাঁ হ্যাঁ, ইমন ছিল 15 থেকে। তো এই দুইজন বা আর রাকিব ছিল, মানে এই দুই হ্যাঁ, তিনজন বেশি ক্লোজ ছিলাম। আচ্ছা, মানে একদম মানে কি বলতাম, হাঁটতে বসতে একই সাথেই বুঝতে থাকতাম। পেরেছি, একটা হ্যাঁ সার্কেলের মতো। নাম বল, হ্যাঁ সার্কেলের মধ্যে এটা ধরতে পারেন, একজনের নাম রাইট বললেও ভুল হবে এখানে, মানে বেশি ক্লোজ থাকতাম। রাইট। সেক্ষেত্রে মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে কি এরকম সার্কেল, নাকি কেউ আছে যাকে একটু বেশি সবকিছু শেয়ার করা যায়? আমার ক্ষেত্রে বেস্ট ফ্রেন্ড ছিল বলবো সানি স্যার, কারণ আমি ইনজুরিতে সব থেকে বেশি থাকি, আমাদের যে ফিজিও ছিল টিম ফিজিও সানি স্যার। আমি হ্যাঁ, ইনজুরিতে বেশি থাকতাম, একদম সবসময় তার একদম সাথে একদম। গল্প করা হতো। সেই আমার রাইট, বেস্ট ফ্রেন্ড বুঝতে ছিল হম বলা পেরেছি। যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। নাইস অ্যান্সার। এটা সত্যি কথা ম্যাক্সিমাম, বাট আমরা আশা করব যে এই এই হম, এই রিহ্যাবের পরে মৃত্যুঞ্জয় যাতে আল্লাহর রহমতে, আমাদের দোয়া থাকে মৃত্যুঞ্জয় যাতে আর ইনজুরিতে না পড়ে। কারণ আমরা এই আর্লি ইনশাল্লাহ স্টেজের ইনজুরিতে ইনশাল্লাহ। আমরা আশাবাদী আছি। আমরা মাশরাফি বিন মুর্তজার বেস্ট সার্ভিসটা আমরা পাইনি। তো আমরা চাইবো না মৃত্যুঞ্জয়ের জন্য আমরা সেই নিজেদেরকে হতাশ বোধ করি। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো দুজনের কাছে আলাদা আলাদা। ইনশাল্লাহ। জি। ক্যাপ্টেন আকবর আলীকে আপনারা নিজেদের দৃষ্টি কিভাবে দেখেন? যেটা ম্যাক্সিমাম, আমি জানি না আপনাদেরকে অনেকে কোশ্চেন করে কিনা, খুবই ইমপ্রেস করেছে আমাদের সবাইকে। শাহাদাত হোসেন, আপনি বলেন যে ক্যাপ্টেন আকবর আলী আপনার দৃষ্টিতে কেমন? কতটুকু প্রভাব ওনার টিমে, বা আপনাদের কতগুলো অ্যাজ এ ক্যাপ্টেন ফিগার? প্রথমত খুব হেল্পফুল, একদমই হ্যাঁ হ্যাঁ, নো ডাউট এটাতে, একদমই। আর সবসময় কুল থাকে, এনজয় করে সবসময়, একদম মানে সবার সাথে মজার মজার মধ্যে ওকে, থাকে। হ্যাঁ, একটা ভালো দিক, মানে সবার সাথে মিশে, এটা আছে একটা। তো সব দিক থেকে বলতে পারেন ভালো, সুপার। আমার দেখাতে বর্তমান এতদিন পর্যন্ত বেস্ট আর কি, আমার যতটুকু খেলেছি যাদের আর কি। আন্ডারে এর খেলেছেন আর কি, মধ্যে হ্যাঁ হ্যাঁ যাদের হ্যাঁ, আন্ডারে খেলছি, যেখানে বলেন 17-15 বা ফার্স্ট ডিভিশন, রাইট, যেকোনো যেকোনো লিগ থেকে হিসাব করলে আকবর ভাই বেস্ট বলা যায়। গ্রেট গ্রেট। সেক্ষেত্রে মৃত্যুঞ্জয় আকবরকে অবশ্যই কিভাবে রেট অবশ্যই। করবেন, বা কি আকবরের ক্যাপ্টেন্সি, আকবর আলীর ক্যাপ্টেন্সিকে কিভাবে দেখেন আপনি?
অবশ্যই আমি তাকে সবার আগে বলবো সে একটা স্মার্ট পার্সন, গ্রেট। সবকিছুতে আগে হ্যাঁ, তার মানে চিন্তা ভাবনা করতে পারে যে সামনে কি করলে ভালো হয় বা কি না করলে কোনটা কি, সবকিছু সিচুয়েশন বুঝতে তিনি খুব ভালো। আর তার থেকে আচ্ছা, সবচেয়ে ভালো জিনিস ছিল যে প্লেয়ারদের সাথে খুবই ফ্রি ছিল। যেটা হয়েছে কি অনেক ক্যাপ্টেন, ভালো ক্যাপ্টেন থাকা সত্ত্বেও প্লেয়ারদের সাথে ফ্রি না থাকা সত্ত্বেও প্লেয়াররা নিজেদের ডিসিশনটা প্রকাশ করতে পারে না। রাইট। তো আকবর ভাইয়ের ক্ষেত্রে সেটা হয়েছে। ইভেন যখন আমি ইনজুর্ড ছিলাম, হুম, হুম। তো তিনি আমাকে রুমে ডাক দিয়েছেন। তো আমাকে হ্যাঁ, জিজ্ঞেস করতেছিল কি করা লাগবে কি না, তোমার কি মত, তুমি কি করতে চাও কিনা। তিনি ইভেন আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোন কোন সময় বোলিং করতে পারবা। আমি স্পেলও বলে আচ্ছা, দিচ্ছি যে এই সময় আমার জন্য বোলিং করতে সুবিধা হবে, এই সময় রেস্ট নিলে ভালো হবে। তো এইসব দিকে চিন্তা করলে, এটা শুধু আমার ক্ষেত্রে না, তিনি সবার সবার সাথে ক্ষেত্রে, একদম একইভাবে সবার ক্ষেত্রে। এভাবে ডিসকাস করতে রাইট, পছন্দ করতেন। সো রাইট। এইটা একটা আমাদের বড় বেনিফিট দিছে। দেখা যাচ্ছে ক্যাপ্টেন বা প্রেসারের কারণে আমাদের প্লেয়াররা হয় কি তাদের 100% গুলা দিতে দিতে পারে পারে না। না। তারা ভয় পায় যে এটা করলে কি মাঝে হবে মাঝে কি না, ডাউট ফিল কি করে না, এত এটা চিন্তার বললে কারণে কেমন কি আটকায় থাকে। হবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই। কিন্তু যখনই এই যে ফ্রিডমটা পায় যে আমি আমার 100% দিব, আমাদের রাইট। হার্ডওয়ার্কটা 100% আরো পুরোপুরি দেওয়ার ক্ষেত্রে কাজে দিছে। এই যে এমন 100% দিতে পারলে সবসময় উইনই হয়, এবং আমরা সেটাই বিগত 2 বছর ধরে সেটাই মানে রেগুলারলি করে আসতে পারছি, এবং ওয়ার্ল্ড কাপে আমরা সেটাই করে দেখাতে পারছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা সবাই আসলে দেখেছিলাম আকবর আলী প্রেসার সিচুয়েশনে কতটা নিজেকে ঠান্ডা রাখতে পারেন, এবং সেটা তো ফাইনালে আপনারা দেখেছেনই। আহ হুম। মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছে আমার আর কি জানতে চাওয়া, আসলে আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য যেটা খুব কাজে দিবে, যে একজন পেস বোলার তো সবসময় আমরা জানি যে পেস বোলার ইনজুরি প্রবণ বেশি হয়। সো এই ইনজুরি, হঠাৎ ইনজুরির উপর কারো হাত থাকে না, কারণ ম্যাচে পুরো কোনো প্লেয়ারই নিজেকে একটু সেভ করে খেলে না, সবাই 100%ই দেয়, এবং সেখানে ইনজুরি প্রবণতাটা, ইনজুরি হতেই পারে। সো এই সময়ে নিজেকে মেন্টালি কিভাবে আসলে মোটিভেট রাখতে হয়, এবং রিহ্যাবে অনেক অনেক ধৈর্যের একটা ব্যাপার। এই জিনিসগুলো আপনি যদি একটু কিছু, আপনি যেহেতু এটা ফেস করছেন, একটু গাইডলাইন যদি দেন। ইনজুরির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পুরোনো সম্পর্ক আছে, একটু আন্ডার 17 ইনজুর হ্যাঁ, ছিলাম। 19-এ প্রথমে ব্যাকের জন্য আমার ইন্ডিয়াতে গিয়ে একটা অপারেশন করতে হয়েছে, এখন শোল্ডারে। সো ইনজুরির সাথে আমার সম্পর্ক আছে। আমি যেটা বলতে চাই, যারা ইয়াংস্টার আছে বা যারাই তার মানে খেলার ভিতরে ইনজুর্ড হচ্ছে বা ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, তারা বলতে চাই যে ইনজুরি হওয়ার আগে নিজেকে তৈরি করো আগে, কারণ ইনজুরি এমন একটা জিনিস তোমাকে 6-7 মাসের জন্য ক্রিকেট থেকে পুরোপুরি ছিটকে দিতে পারে। রাইট। তো এইটাই হইতে পারে, যদি তুমি মেন্টালি এনাফ স্ট্রং না থাকো, তোমার হইতে পারে এটাই যে তোমার ক্রিকেটের মানে সবচেয়ে পিছনে যাওয়া, আর সামনে যাওয়াটা খুব কষ্টকর হবে। কিন্তু আমি আবার বলবো যারা ইনজুর্ড হয়ে গেছে বা যারা মানে ইনজুর্ডের প্রবণতা আছে বা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা মেন্টালি মানে সবসময় টাফ থাকো বা ফোকাস থাকো। বাংলাদেশে আমাদের আইডল হিসেবে তো আসে মাশরাফি ভাই। তো রাইট। তাকে দেখো কতগুলা অপারেশন করছে কি কিনা। দেখা যাচ্ছে আমি শোল্ডারের জন্য ডক্টর গ্রেগের কাছে গেছিলাম, তো ওইখানে বলা আচ্ছা। বলি করতেছিল যে ওই ডাক্তারই বলতেছে যে মাশরাফি এতদিন খেলবে, এটা কেউ উনি নিজেও বিশ্বাস করতে পারে নাই। মানে উনি আচ্ছা। জিজ্ঞাসা করছিল, তামিম ভাই গেছিল, তামিম ভাইয়ের কাছে জিজ্ঞাসা হ্যাঁ। করতেছিল যে মাশরাফি কি এখনো খেলতেছে। বলতেছে হ্যাঁ। তো উনি বলছিল যে আমার লাইফে এমন ব্যক্তিকে দেখিনি যে এতগুলো অপারেশনের পরে এখনো খেলা চালিয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য বিশাল বড় একটা ইন্সপিরেশন, যে আমাদের দেশে এত বড় একটা লিজেন্ড আছে, তাকে দেখে শেখার অনেক কিছু আছে। তো রাইট। ইনজুরি আসলে আমি এটা বলবো যে ইনজুরি আসার পরে, ইনজুরি আসার আগে যেভাবে জীবনযাপন করছো তার থেকে আরো ফোকাস হয়ে যাও, তাহলে দেখা যায় কাম ব্যাকটা খুবই স্ট্রং ভাবে করতে পারবা। দেখা যাচ্ছে আমার হয়েছে কি, আমি একদম যখন এক্স্যাক্টলি। যখন সুস্থ ছিলাম তখন পেস অত বেশি ছিল না, বাট ইনজুরি যখন রিহ্যাব টিপ করে আসলাম, আমার পেস ভালো হয়েছিল, লাইন লেন ভালো হয়েছিল, বলের মতো কন্ট্রোল ভালো ছিল। যেটা হয় ইনজুরি থেকে কামব্যাক করলে পেস বোলাররা, স্পেশালি পেস বোলাররা অনেক স্ট্রং ভাবে ফিরে আসতে পারে, কারণ তাদের রিহ্যাব, লাইফ স্টাইল সবকিছু চেঞ্জ হয়। কিন্তু এটা ধরে রাখাটাই রাইট। হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বিষয়। এক্স্যাক্টলি, এটাই আসলে আমি আমি আশা করব যে এই সময়টায় প্যাশেন্স রাখাটাও অনেক জরুরি, সবাইকে ধৈর্যশীল হতে হতে হবে। অবশ্যই। সাদাত হোসেন, আপনারা তো নেটে ব্যাটিং বোলিং সবসময় প্র্যাকটিস করেন খেলার আগে। আপনি মৃত্যুঞ্জয়কে তো ফেস করেন না নেটে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওনাকে ফেস করার সময় কিরকম ফিল হয়, কেমন লাগে, মানে অ্যাজ এ ব্যাটসম্যান ওই বোলার মৃত্যুঞ্জয়কে কেমন ফিল হয়, কেমন আমাদেরকে একটু বলেন। ওরে ক্লেভার বলা যায়, ও আচ্ছা। একটু চালাক বলার, খুব চালাক বলার আসলে। ম্যাচে আমি প্র্যাকটিসও খেলছি, হ্যাঁ, বাট ও ম্যাচে খুব কষ্ট দেয়। যখন প্র্যাকটিস ম্যাচ খেলি তখন হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ। তো পাগল বানাই ফেলে। তাও ওকে খেলতে আসলে আমার আমার মজা লাগে। ওর সাথে চ্যালেঞ্জিং হয় খেলতে আসলে। আমি 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 Right. পার্সোনালি আমি খুব ভালো ফিল করি, খুব মজা লাগে ওর সাথে হাড্ডাহাড্ডি লড়াই শর্ট হয়, ও বলটা আমার বা দিকে শর্ট বল তাকায়, গুলা। শর্ট বল মারে, তারপরে বল করার পরে আমার দিকে বল মেরে দেয়।
মাঝে মাঝে আমি কি রে কি হইলো, আজকে রুমমেট কালকে আবার মাঠে যাই দাম করে বল মেরে দিছে। ঠিক কোনো নাই। স্যাক্রিফাইস হবে না, তুমি আমার ক্যারিয়ার খেয়ে না, দিতে পারো। রাইট রাইট রাইট। সেটাই, রাইট, একদমই। সেক্ষেত্রে মৃত্যুঞ্জয় শাহাদাত হোসেনকে কি বল করার সময় মাথায় কি থাকে, প্ল্যান কি থাকে, যে বন্ধু একটু ছাড় দিব নাকি না আজ কোনো ছাড় নেই খেয়ে ফেলবো? আর আমাকে আউট করে ভাই। না দেখা যাচ্ছে তাই? আমি আরে না, কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমার টিমে কিছু কিছু প্লেয়ার আছে, তাদের এগেনস্টে আমি বোলিং করতে খুব এনজয়, মানে ভালো লাগে। তার মধ্যে দীপু আচ্ছা। একজন। ও দেখা যায় নিজেও ক্লেভার ব্যাটসম্যান, ও চিন্তা ভাবনা করে ব্যাটিং করতে পারে, কি করবে কি না, নিজেকে কোন সময় ইউটিলাইজ করা লাগবে বা নিজেকে কোন সময় ঠান্ডা রাখা লাগবে, ও অনেক কিছু জানে। তো ওর থেকে আমি অনেক কিছু শিখতে পারি। বাট হয় কি যে আচ্ছা হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আমি প্র্যাকটিসটাকে কখনো সিরিয়াস হিসেবে, আমার ওইভাবে সিরিয়াস হিসেবে নিতে পারি না। বা আমি প্র্যাকটিসটা সবসময় এনজয় করি, আমি প্র্যাকটিসটা থেকে কিছু শেখার চেষ্টা করি। ইভেন যদি দেখা যায় ওরাই জানে যে আমি প্র্যাকটিসে সবচেয়ে বেশি স্লোয়ার ভেরিয়েশন ইউজ করি, ম্যাচে সেটা আচ্ছা ডিফারেন্ট হয়ে যায়, বাট আমি প্র্যাকটিসে সবসময় চেষ্টা করি নতুন নতুন জিনিস করার, যেটা দেখা যাচ্ছে ওদের ক্ষেত্রেও কাজে দিবে, যে ওরা যখন ব্যাটিং করতেছে ওরাও দেখা যায় নতুন কিছু ফেস করতে পারতেছে, যেটা ম্যাচে ওদের জন্য খুবই ভালো হবে। ঠিক তেমনি আমিও হুম নতুন কিছু শিখতে পারতেছি, যে এটা আমি ম্যাচে অ্যাপ্লাই করতে পারবো কিনা কিনা এইসব ক্ষেত্রে আমি বেশি অ্যাপ্লাই করি দীপুর ক্ষেত্রে, কারণ দীপু অনেক চালাক ব্যাটসম্যান, আগে থেকে রিড করা যায় না কি আচ্ছা করবে কিনা। সো আমি যখন এগুলা ওর কাছে অ্যাপ্লাই করে কাজে লাগাতে পারি, যখন সফল হই, তখন আমি বিশ্বাস করি যে অন্য ব্যাটসম্যানের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো। কাজে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা ভালো জিনিস জানলাম, জানলাম যে দীপু ভাইকে মৃত্যুঞ্জয় অনেক প্র্যাকটিসে বেশ ভালো প্র্যাকটিস করে মৃত্যুঞ্জয়কে দিয়ে। আচ্ছা বগুড়ায় 100 করতে দেয় নাই আমাকে ভাই। আচ্ছা, আপনাদের কোচিং কোচিং ম্যানেজমেন্ট স্টাফে আমরা পুরো বিশ্বকাপ জুড়েই দেখেছিলাম আপনাদের যে ফিটনেস ট্রেনার না, রিচার্ড স্টনিয়ার, হুম হুম। হ্যাঁ ওনাকে দেখেছিলাম, খুবই এনার্জেটিক এবং খুবই অসাধারণ একজন মানুষ। দলে উনি উনি যখন প্র্যাকটিস সেশনে উনি আপনাদেরকে নিয়ে কাজ করে, উনি কেমন থাকে? এইরকমই খুবই ফানি টাইপের, বা মানে খুব একদম এনজয় একদম এনজয় একদম, করায়? আচ্ছা যা দেখছেন একদম পুরাই হ্যাঁ সব সময়। ও ঠান্ডা থাকে না, অলওয়েজ গরম। কিন্তু ও ঠান্ডার দেশে বড় হইলো, ও গরম থাকে কেন, এটাই চিন্তা করতেছি। অনেক অনেক এনজয় করেন আপনারা আশা করি, এবং উনি অনেক পরিবেশটা হালকা করে রাখেন। হম হম, একদম অনেক এনজয় করে, মোটিভেট করে হ্যাঁ প্লেয়ারদেরকে, অবশ্যই। যখন রাইট। যে প্লেয়ারের খারাপ সময় যায় তো প্লেয়ারদের সাথে থাকে, পাশে থাকে, মোটিভেট করে রাইট। ওদেরকে, খুব এই এই ইন্সপায়ার করতে পারে জিনিসটা, ওদের। এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট আসলে, এরকম একজন যে খুবই খুবই। এনজয় এনজয় করাতে করাতে যে আবার শিখাবে, প্র্যাকটিসও চালাবে, হুম। জিনিসটা হচ্ছে বোরিং হয় না আর কি। আচ্ছা দীপু ভাই, আপনার আমাকে বলেন, আপনি তো ওই দিন ড্রেসিং রুমে ছিলেন, এবার ফাইনালের আগের আপনাদের কি প্ল্যান ছিল? ফাইনাল ম্যাচে যে আমরা পুরো একটা অন্যরকম বাংলাদেশ দলকে দেখেছি, যে একবার চোখে চোখ রেখে কথা বলছে, যে আপনাদের সামর্থ্য নিয়ে কখনোই সংশয় ছিল না, বাট এই সামর্থ্যটাকে মানে মাঠে ওই যে শুধু ব্যাটে বলে না, মানে বডি ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট সেদিন মনে হয় তার চূড়ান্ত পর্যায়ে ছিল। তো কি প্ল্যান করে আপনারা নেমেছিলেন মাঠে ফাইনালের আগে? প্ল্যান বলতে পারি, প্ল্যান সবসময়ের মতোই ছিল, বাট আমরা লাস্ট ফাইনাল ম্যাচ একটা ইংল্যান্ডে হারছিলাম, একটা এশিয়া কাপ হুম ফাইনাল হারছিলাম, এর আগে হ্যাঁ 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 2018-তে সেমিফাইনাল হারছিলাম ঘরের মাটিতে আমরা মিরপুরে। তো হ্যাঁ ওই হারাগুলো একটু মাথায় আসতেছিল সব প্লেয়ারের, আমি আমি আমারও মাথায় আসছে, সবারই মাথায় আসছিল। তো যখন মিটিং হইতেছিল সবাই সেদিন কথা বলতেছিল একদমই। হুম তো সেদিন একটা কথাই বলতেছিল কি, তো এখানে আমাদের হারানোর কিছু নাই, কিন্তু পাওয়ার অনেক কিছুই আছে। আমাদের ওই সুজন স্যার বলতেছিল, রাইট। আকবর ভাই, সবাই বলতেছিল, বলতেছে পাওয়ার কিন্তু অনেক আছে, অনেক কিছুই আছে আমরা, আর আমরা যতটুকু পারি ফাইট করব। আর কিছু কিছু কয়েকজনে মনে করাই দিচ্ছিল আগের কথা। রাইট। ওইটা নিয়ে আসলে আমাদের চিন্তা ছিল কি, না আমরা যেটাই করে ফাইট করব আসলে। আর আর শুরু থেকেই তো শরীফুল ভাই আর সাকিব খুব ভালো স্টার্ট করছে, ওইখান থেকেই শুরু হয়ে গেল মোটামুটি। জোস তো জোস ছিল, জোস আচ্ছা, ছিল। হ্যাঁ হ্যাঁ ডমিনেটর হ্যাঁ, এত অ্যাগ্রেসিভ থাকার কারণ কি রে? ডমিনেট ডমিনেট হয়েছে কি, ডমিনেট খুব ওর মাথায় কাজ করতেছিল না, আমি দেখতেছিলাম তো। ডমিনেটাকে আমি সাকিব বলে নে, নাহলে চিনবে না ওরা। হ্যাঁ সেটাই, আসলে ডমিন আসলে কে? সাকিব সাকিব সাকিব, আচ্ছা আচ্ছা সাকিব আচ্ছা। সাকিবের নাম, সাকিবের নাম আমরা ডমিনেট বলি। তো ও একটু সেম, ও আচ্ছা ভালো বলার খুব। তো ও যখন বোলিং করতেছিল আমি লং অনে ছিলাম, হ্যাঁ সরি মিড অনে ছিলাম, মিড অনে হ্যাঁ ছিলাম। ও আমারে, আমি বলতেছিলাম কথা, বলছে আমার কিছু বলিস না, আজকে আমি করব, সরে যা, এতটুকু বলতেছে আমার, আমি বলতেছি তাইলে আচ্ছা। আজকে শেষ। একদম ওর মাথায় মানে খুব গরম ছিল ওই দিন।
ও বলতেছে আমার কিছু বলিস না দীপু, তুই সরে যা, এতটুকুই শুনছি আমি। আমি আর কিছু জোরাজোরি করলাম না, আমি কই, ভাই তুই কর, তুই যা পারস তা কর, সমস্যা নাই। আর খুব ভালো বোলিং করছে। আমি মনে করি হ্যাঁ, ফার্স্টের 10 ওভার খুব ইম্পর্টেন্ট ছিল। ওই 10 ওভারই ম্যাচে আহ, আসলে অনেকটা ভাগ্য করে দিয়েছে, প্রেসারে আর ফেলে ওই দিয়েছে ইন্ডিয়ান টিমকে। উইকেটটা তো একটু ফার্স্টের আপনি সকালবেলা হুম 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 15টা 20টা ওভার একটু সাফার, ব্যাটসম্যানদের একটু রাইট, কষ্ট হয়। কষ্ট হয়, ওই জায়গায় যে জিতবে, ব্যাটসম্যান জিতলে ব্যাটসম্যান একটু আগে থাকে, আগায় আর থাকবে। বলার জিতলে বলার একটু আগে থাকবে। ওইটাই ওই জায়গায় আমাদের আকবর ভাই বলতেছিল এই 10-15টা ওভার আমরা একটু ফোকাস বেশি করবো, এখানে খেলা ইন্ডিয়ান ছাড়া যাবে না। ব্যাটসম্যানরা স্রেফ ওরা আশাই করে নাই যে বাংলাদেশ থেকে এরকম একটা মানে বডি ল্যাঙ্গুয়েজে রেসপন্স করবে। আমরা দেখেছিলাম ওরা কিভাবে, এবং জয়সওয়াল কিভাবে নিজের মধ্যে ঢুকে গিয়েছিল। হ্যাঁ, ওর ইনিংসটা ম্যাচিউর ছিল, ও দেখেছে যে ও না ব্যাকফুটে অবশ্যই আছে, অবশ্যই, বাট হ্যাঁ ও একদম। অনেক হম। মানে বেশি, ও বুঝতে পেরেছিল যে এখানে আর কিছু করার নাই, ড্রাইভিং সিটে বাংলাদেশ। আচ্ছা, আমরা ফাইনালের আরো কথা শুনবো পরে। শাহাদাত ভাই, ধরেন জি। আপনাকে যদি আপনার এখন এই মুহূর্তে লাইভে যদি হুম। আপনার কাউকে কোনো মানুষকে দেখতে ইচ্ছে করে আমাদের সাথে, কোন কোন মানুষকে দেখতে ইচ্ছে করবে? লাইক আপনার এখন যদি নিয়ে লাইভে আপনার সাথে থাকতো, ভালো লাগতো আপনার, যারা আপনাকে উঠে আসার পথে আপনাকে হেল্প করেছে, কাকে আপনি লাইভে, কোন দু একজনকে আপনি আশা করবেন? আচ্ছা, মানে আমার এই হ্যাঁ ক্যারিয়ারের হ্যাঁ মধ্যে হ্যাঁ, যারা আমাকে হেল্প রাইট করছে রাইট আসলে, রাইট। আমি এখানে ফার্স্টে তো বলবো সুদীপ্ত ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওনাকে আশা করব লাইভে। ওকে। তারপরে ইরফান ভাই, হ্যাঁ হ্যাঁ ইরফান শুক্কুর ভাই, উনি হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ। আর ওকে। আরেকটা হলো ইয়াসিন ভাই, আরেকটা বড় ভাই, আচ্ছা আচ্ছা সেটাও আচ্ছা। আমাদের এই দুই ওকে, তিনজন। গ্রেট। তাহলে মৃত্যুঞ্জয়, আমরা আজকে হ্যাঁ, শাহাদাত দীপুকে একটা সারপ্রাইজ দিয়ে দিই নাকি? ওকে কি ওকে, সারপ্রাইজ দিবেন? লেটস সি। হ্যালো। আমাদের সামনে এসে পড়েছে সুদীপ্ত ভাই। হ্যালো ভাই, কি অবস্থা, কেমন আছেন? সালাম আলাইকুম। হ্যালো, ভালো ভাই, ভালো আছেন সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই এই যে তো। দীপু বলছিল যে জিজ্ঞেস করেছিলাম যে এখন এই মুহূর্তে লাইভে কাকে দেখতে পেলে খুব ভালো লাগবে, প্রথমেই আসছিল সুদীপ্ত ভাইয়ের নাম, এবং তাকে সারপ্রাইজ দিয়ে আমরা সুদীপ্ত ভাইকে নিয়ে আসলাম। আহ, ঠিক আছে। থ্যাংক ইউ, অনেক অনেক সুদীপ্ত ধন্যবাদ ভাই, এত বড় একটা আপনার সারপ্রাইজ দেওয়ার আপনি জন্য। আপনি অনেক আমাদের এই আপনার ব্যস্ত সময়ের মাঝে আমাদের মাঝে এসেছেন, সময় দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আপনার কাছে আসলে একটা ছোট জিনিস জানার যে এই যে আমাদের একজন চ্যাম্পিয়ন প্লেয়ার আপনার হাত দিয়ে আসলো, আপনার মোটিভেশন, আপনার হেল্প, আপনার ইনসিস্ট সবকিছুতে, ওনাকে যখন আপনি শুরুতে দেখে আপনার মনে হয়েছিল যে হ্যাঁ ওনার মাঝে কিছু একটা আছে, যে ওই শুরু থেকে এই পর্যন্ত আপনি কি দেখেছিলেন, কিভাবে ওনাকে বুঝেছিলেন আপনার জহুরির চোখ যে হ্যাঁ না ওকে হেল্প করলে বা ওর মধ্যে একটা কিছু আছে, ওই জিনিসগুলো যদি আমাদেরকে এখন দিতেন, কারণ আপনার মতো অনেকেই হয়তো দেশের বিভিন্ন জায়গায় আছে এরকম বিভিন্ন প্লেয়ারকে উঠিয়ে আনছে, রাইট, তাদের ওনারা একটু জানতো। না আসলে আমার হাত দিয়ে উঠে আসছে এটা না। হ্যাঁ ঠিক আছে, ওর ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে মানে একদম ওর প্রথম প্র্যাকটিস সেশন থেকে মানে ও আমার সাথে ছিল। তবে মানে আচ্ছা। আমি যেটা দেখছি ওর গড গিফটেড, ওর মধ্যে কিছু জিনিস ছিল, যে হ্যাঁ। জিনিসটা সবচেয়ে বেশি মানে আপনার নজর কাড়ছে আর কি। আচ্ছা। আসলে গড গিফটেড অনেক কিছু ছিল ওর মধ্যে শুরু থেকে সেটা। হ্যাঁ আর ওর সিচুয়েশন অনুযায়ী মানে আমার আমার চিন্তা ছিল যে মানে ক্রিকেট খেলাটা ওর উচিত, বুঝতে পারছেন? হ্যাঁ মানে ক্রিকেট খেললে আসলে ওর ভালো হবে, মানে আমার কেন জানি মনে হয়েছে ক্রিকেট ওর ফিউচার হবে। মনে হয়েছে কারণ হচ্ছে ওকে দেখে মনে হয়েছে, ওর বেসিক নলেজ, মানে ওর ওভারঅল সবকিছু দেখেই, হ্যাঁ। তাই মানে আচ্ছা। ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। বাকিটা কিন্তু ওর প্রতিটা জায়গায় যেখানে সে খেলছে ওর জায়গা কিন্তু সে হ্যাঁ, নিজেই করে নিছে। সে রাইট। কোনো কারো সাপোর্ট বা কারো মাধ্যমে কারো লবিং এ কখনো কোথাও ইয়ে করতে হয় নাই তাকে। সে মানে যেখানে রাইট। গেছে একবার সে আপনার ফার্স্ট টাইম বিকেএসপি থেকে সে কিন্তু বাদ পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা বলেছে আমাদেরকে, বললো, হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা ছিল যে ওর অনেক খুব পিয়ার কাইন্ড, ও অনেক মোরালি ডাউন হয়ে গেছিল। তো তখন মানে আমি জাস্ট ওকে মানে বলতে চাইছি যে আপনার এই প্লেয়ার হতে হলে যে বিকেএসপি থেকে প্লেয়ার হতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু, না, রাইট। মানে চেষ্টা তো করে যেতে হবে। পরবর্তীতে কিন্তু ও 15 ক্যাম্প করার পর 17 এ থাকা অবস্থায় সম্ভবত ওকে আবার বিকেএসপি থেকে ডাকা হয়েছিল। আচ্ছা। হুম হুম। এক সময় সে বাদ কিছু পরে নিচ থেকে তাকে ডাকা হয়েছে বিকেএসপি তে। একদমই। যাক। মোটামুটি মনে করেন ও কিন্তু অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করছে মানে ক্রিকেট হ্যাঁ, নিয়ে। সেটা ক্রিকেটে মৃত্যুঞ্জয় বলল যে আসলে দীপু ভাই মানে অনেক স্ট্রাগল করে আসছে, এবং
এই জায়গায় এসেছে, আসল আসলে জিনিসটা এটা অনেক হচ্ছে বড় মানে কিছু, ও বড় ও কিছু। হ্যাঁ, ক্রিকেটে অনেক বেশি সময় দিছে, বুঝতে পারছেন, অনেক বেশি সময় দিছে, যার ফলে সে ক্রিকেট বুঝতে থেকে মানে পেরেছি। অর্জন করতে পারছে। জি। ওকে, গ্রেট। আহ এবার আমি সুদীপ্ত ভাই জানতে চাইবো আপনার ব্যাপারে। আমরা জানি আপনি মনে হয় ইরফান শুক্কুর ভাইদের সাথে একসাথেই ছিলেন না, খেলেছেন, হ্যাঁ মানে ওনাদের হ্যাঁ। ব্যাচমেট ছিলেন। আপনার আপনাকেও আমরা আসলে হারালাম। আপনার মধ্যে একটা বড় প্লেয়ার ছিল, আপনি একটা বিশাল প্লেয়ার হতে পারতেন, দেশের সার্ভিস দিতে পারতেন, আপনার সেই এবং সেই পথেই ছিলেন। বাট এখন যাই হোক, আপনি পুরোপুরি হয়তো আর দুইটা নিয়েই আছেন, খেলা এবং চাকরি জীবন। হ্যাঁ আপনার ওই খেলোয়াড়ি উঠে আসা বা আপনার আর এর উপরে না উঠে আসার আফসোস, মানে আমাদের আফসোস, দর্শকদের আফসোস আপনার চেয়েও, যে আপনার মতো একজন প্লেয়ারকে পেলাম না, ওটা যদি একটু বলতেন যে কেমন ছিল বা এখন কেমন মিস করেন ক্রিকেটটাকে। হ্যাঁ, ক্রিকেটটা আসলে সবসময় মিস করি। তাই এখন জবের সাথে থাকলেও মানে চিটাং লিগটা ছাড়ি নাই, চেষ্টা করি হ্যাঁ, চিটাং লিগটা খেলতে। এ, আর হুম। আপনার খেলাটা আসলে অনেক ক্ষেত্রে একটা আসলে দীপুকে আমি সবসময় কেন গাইড গাইড দেওয়ার চেষ্টা করছি, আমরা আসলে তেমন সঠিক গাইডলাইনটা পাইনি, বুঝছেন। হ্যাঁ, মানে একটা হ্যাঁ। সময়, অনেক সময় হয় ক্রিকেট আপস এন্ড ডাউন থাকে। নেট কানেকশন বিষয় মনে হয়। হুম। হ্যাঁ, ভাই এই সরি, আসছে। বলুন। হ্যাঁ, সুদীপ্ত হ্যাঁ, ভাই। না আসলে মানে বলতেছি ক্রিকেটে তো আসলে আপস এন্ড ডাউন থাকে। ওই সময় রাইট, আসলে একটা আসলে আপসেও একটা গাইডলাইন দরকার, ডাউনেও একটা গাইডলাইন দরকার। মানে অবশ্যই। আমরা আসলে তেমন মনে করেন হঠাৎ যখন একটু আউট অফ ট্র্যাক কিন্তু সবাই আসে, তো দেখা গেছে হ্যাঁ, যখন একটু আউট অফ ট্র্যাক আসছি তখন আর মানে ওইরকম একটা গাইডলাইন পাই নাই যে মানে থেকে যায় তখন। বুঝেন আপনি, আমরা আসলে মনে করেন একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তো একটা জবের আপনার চলে আসতে হয়েছে, রাইট, রাইট। এটাই। বাস্তবতা তারপরে আসলে মানে আমি, সবসময় হ্যাঁ, সবাইকে টানতে পারে না, আমার রাইট, জব কিন্তু 8 বছর রানিং, বাট আমি এখনো ক্রিকেট খেলি, মানে চিটাং এর বাইরে রাইট। খেলি না, আসছে। চিটাং এর লিগ গুলো খেলি, খেলার যাক, চেষ্টা যাক। করি। এখনো কিন্তু চিটাগং অনেক ভালো পারফরমেন্স করে থাকে। হ্যাঁ, আমি শুনলাম আমাদের ওই যে আমাদের ক্রিকেট করে হ্যাঁ। যে টিম আছে আমাদের নিজেদের, যে আমাদের কমিটি খেলে, শুভ সরকার, ও বললো যে সুদীপ্ত হ্যাঁ ভাই এখনো দারুণ পারফর্ম করে, এখনো সবসময় মানে হুম। সবসময় খেলা রেগুলার খেলে। আর সুদীপ্ত ভাই, আপনি তো আমাদের ক্রিকেট কোর সম্পর্কে মোটামুটি কিছু জানেন, যে আমরা একটা ক্রিকেট কমিউনিটি, জি সবসময় জি। অনলাইন অফলাইনে ক্রিকেটারদেরকে এবং স্পেশালি বাংলাদেশের ক্রিকেটারদেরকে সাপোর্ট করি। লাইক খারাপ সময় গেলে তাদেরকে, তাদের জন্য ভালো সময়গুলা বা তাদেরকে উৎসাহ দিয়ে তাদের যাতে স্ট্রং থাকতে পারে সেটাও করি। আবার ভালো সময় তো সবসময় আমরা আনন্দ করি, ইয়ে করি। ক্রিকেট খোরদের উদ্দেশ্যে এই যে যারা নতুন, এরকম দীপু একসময় একবারে উদীয়মান প্লেয়ার ছিল, এখনো যারা উঠে আসছে বা সব যারা ক্রিকেটকে এখন ভালোবাসে, তাদের জন্য একটু কিছু বলেন আপনার পক্ষ থেকে ভাইয়া। না আসলে আপনাকে ফার্স্ট অফ অল আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে অ্যাড করার জন্য। হ্যাঁ, আর আপনাদের আচ্ছা, আসলে ক্রিকেট খোরের এটা খুব অনেক ভালো একটা উদ্যোগ। মনে করেন এখন ধন্যবাদ তো ভাইয়া। লকডাউনের কারণে সবাই মানে যে যার যার মতো, কিন্তু আপনারা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি সবাইকে কানেক্ট রাখছেন, একটা টাচে রাখছেন। আর রাইট। আপনারা সবসময় অনেক ভালোভাবে মোটিভেট করেন, প্লেয়ারদেরকে ইন্সপায়ার করেন। সবসময় আমি দেখছি আপনাদের দিক থেকে নেগেটিভ ইয়েটা কম আসে। ক্রিকেট আসলে পজিটিভ চেষ্টা করি নেগেটিভ আমরা, রাইট। দুইটাই থাকে, তবে মানে হ্যাঁ, ভালো খারাপ উভয় সময়ে কিন্তু প্লেয়ারের পাশে থাকাটা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্যাপার। রাইট। হ্যাঁ খারাপ সময় মধ্যে আসলে সবারই আর যেতে পারে, রাইট। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য তো সবসময় আসলে অনেক অনেক শুভকামনা থাকবে, সবসময় এরকম প্লেয়ারদের পাশে থাকবেন। আর ইনশাল্লাহ। প্লেয়াররা এইসব এইসব এগুলোতে প্লেয়াররা আসলে অনেক ইন্সপায়ার হয়, অনেক আনন্দ রাইট, পায়। একদম একদম। যেমন এই হুম। এই যে এই সময়টা মনে করেন দীপু বলেন, মৃত্যুঞ্জয় বলেন, খুব হ্যাঁ, সুন্দর একটা সময় কাটাইছে, এবং এটা ওদের মেমোরিতেও থাকবে। রাইট, অফকোর্স। একদম অলওয়েজ থাকবে। রাইট, রাইট। আহ সুদীপ্ত ভাই, দীপুকে আপনি কোথায় দেখতে চান? আপনি যে স্বপ্নটা শুরুতে দেখেছিলেন, অর্ধেক বাস্তবায়ন হচ্ছে, আই হোপ, কোথায় দেখতে চান আপনি আজকে থেকে লাইক 5-7 বছর পর বা 10 বছর পর? ওকে আমি সবসময় বাংলাদেশ ক্রিকেট টিমের বেস্ট ইলেভেনে দেখতে চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক- একটা ট্রফি জিতেছে ইনশাল্লাহ, বাংলাদেশের নেক্সট বিশ্বকাপ জয় এই দুজনই আমাদের ওই দলের সদস্য হবে, মৃত্যুঞ্জয় এবং দীপু, আমরা ইনশাল্লাহ আশা করি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সুদীপ্ত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন, এবং আমরা ক্রিকেট কোর্ট ঢাকা কমিউনিটি যদি আমরা কখনো চিটাং আসি, ইনশাল্লাহ আপনার সাথে মেডিকেল মাঠে আমরা ইনশাল্লাহ দেখা করবো ভাই। থ্যাংক ইউ, দোয়া করবেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, সবাই ভালো ওকে, আসসালামু থাকবেন। আলাইকুম ভাই। হুম। ওকে, আল্লাহ হাফেজ। আহ কি অবস্থা দীপু ভাই, কেমন কেমন লাগছে সুদীপ্ত ভাইকে পেয়ে? অনেক সারপ্রাইজ ছিল, আমি তো ভাবিনি আসবে। কথা হয়েছে ওনার সাথে, আচ্ছা, কিন্তু উনি আসবে এটা হ্যাঁ, শুনিনি। আচ্ছা, আচ্ছা, যাক। আহ
মৃত্যুঞ্জয়ের কাছে মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, হ্যাঁ নিপুণ নাম না? চমৎকার একটা নাম। কোনটা মানুষ বেশি ডাকে, ওর নাম নিয়ে কিন্তু মৃত্যুঞ্জয় সবাই ডাকে কনফিউজ। নাকি নিপুণ নিপুণ ডাকে, কোনটা ডাকে? আমার নামের কোনো শেষ নেই, সবাই আমাকে কোনো না কোনো, হায় কেউ আল্লাহ। মৃত্যু ডাকে, কেউ জয় ডাকে, কেউ এম যে, অনেক হ্যাঁ, ভাবে ডাক, ও আমার বাবা। নামের কোনো শেষ নেই। তো এই বিষয়ে হুম, আচ্ছা আচ্ছা, থাক, বুঝতে পেরেছি। হুম। এই যে আমার কাছে দুজনের কাছে, মৃত্যুঞ্জয়ের কাছে প্রথমে আমার একটা প্রশ্ন। এই যে এখন আপনারা এই অনূর্ধ্ব 19 লেভেলে বা এই বয়সেই আপনারা, আপনাদেরকে আমরা চিনছি, আমরা দর্শকরা চিনতে পারছি, আপনাদের খেলা দেখছি, হ্যাঁ। তো এই জিনিসটা যেটা আগে ছিল না, এখন অনেক আর্লি এজে আপনারা মোটামুটি দর্শকদের রেসপন্স পাচ্ছেন, একটা একটা ফেম পাচ্ছেন, বা এটা কেমন ফিল হয় এখন? এটা কি, এটা কতটা মোটিভেটেড হন, আর এটাতে কতটা নিজেকে কন্ট্রোল রাখতে পারেন? দুটোই কিন্তু দরকার। এই জিনিসটা কিভাবে দেখেন? নেট গেছে কেন মেবি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার প্রশ্নটা কি হ্যাঁ শুনতে পেয়েছেন? হ্যাঁ, মোটিভেশন ঠিক আছে। যদি, হ্যাঁ মোটিভেশন যদি দেখতে চান, দেখা যাচ্ছে খুবই ভালো লাগে। আহ, অনেক মানুষ খোঁজ খবর নেয়, সবাই ভালো মন্দটা জানতে চায়। আর যদি চিন্তা ভাবনা করি হ্যাঁ ফিউচারের কথা, সো এখন যে সবাই যে পরিচিত হয়েছে, এটার উপর যদি বেশি ঝুঁকে পড়ি বা আমার প্র্যাকটিসে যদি আমি মনোযোগ না দিই, তাহলে কিন্তু ফিউচারে দেখা যায় তারাই আমাকে অপছন্দের দিকে ঠেলে দেবে। এখন আপনাদের ক্রিকেট আচ্ছা গ্রুপ সম্পর্কে আমি যেটা বলতে চাই, আপনাদের একটা জিনিস যেটা ভালো লাগে, যে আপনারা সবাই মানে সব সময়, প্লেয়ার খারাপ দিক হোক ভালো দিক হোক, আপনারা সবসময় পজিটিভ হ্যাঁ থাকেন। একটা প্লেয়ার যখন খারাপ খেলে, আপনারা যে সাপোর্টিভ হ্যাঁ রোলটা প্লে করেন, এটা খুবই ভালো জিনিস। কারণ প্লেয়ারের মাইন্ডসেট অনেক আচ্ছা কিছু করতে পারে, প্লেয়ারের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, কিন্তু আপনারা এটা সবসময় ভালো লেভেলে রাখারই চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, তাই অসংখ্য ধন্যবাদ। আহ আমাকে শুনতে পাচ্ছেন মৃত্যুঞ্জয় ভাই? হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? উনি মেবি শুনতে পাইতেছে না। শুনতে পাইতেছি, আমরা সবাই শুনতে দীপু ভাই পাচ্ছি। শুনতে পাচ্ছেন? ওকে। জি 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 জি, আমি না, শুনতে পাচ্ছি। আচ্ছা, মৃত্যুঞ্জয় ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা, দীপু ভাই, আপনাকে তো সারপ্রাইজ দেওয়া হলো, চলেন এবার মৃত্যুঞ্জয়কে একটা সারপ্রাইজ দিয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, একদমই, অবশ্যই। মৃত্যুঞ্জয় কাকে পেলে খুশি হবেন এখন স্ক্রিনে? আহ, কাকে পেলে বলতে, এখন আমার ভাইয়ের সাথে আমি ছিলাম সারাদিন, ভাই আসলে খুশি হব। আরো দেখা যাচ্ছে আমার আব্বু আচ্ছা আব্বু আসলে খুব খুশি হব, এই আচ্ছা, দুজনকে পেলে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আমরা দেখি কে আসে। সালাম আলাইকুম ইমরুল ভাই। সারপ্রাইজ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি, আমরা সবাই ভালো আছি। আমরা মৃত্যুঞ্জয়কে সারপ্রাইজ দিতে আসসালামু আলাইকুম। যাচ্ছিলাম, আপনি অসংখ্য ধন্যবাদ আসার জন্য ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি লাইভটা প্রথম থেকেই দেখছিলাম। আমি আসলে অনেক সুন্দর। সাদা হোসেন দীপু আর মৃত্যুঞ্জয়ের যে কথোপকথন আপনার সাথে যেটা হচ্ছে, আসলে অনেক সাবলীল ভাষায় ওরা কথোপকথন করতেছে। আর হ্যাঁ, আমি চমৎকার। প্রথম থেকেই তো আছি ক্রিকেট গ্রুপের সাথে, সবসময় ফলো করি। আর সাদা হোসেন দীপু, কেমন আছো? দীপু আপনাকে ভাইয়া প্রশ্ন করেছিল। আমি আসলে শুনতে পাইনি। দীপু কেমন আছো? আমার নেটটা একটু প্রবলেম করতেছে, তো শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। ইমরুল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমাকে আমি শুনতে পাচ্ছি। ওকে হ্যাঁ ওকে, হ্যাঁ, এখন ঠিক বলেন, আছে। হ্যাঁ এখন বলেন, আমাদের সমস্যা নেই। হ্যাঁ, এখন আপনি প্রশ্নটা করুন। দীপুকে জিজ্ঞেস করছিলাম, দীপু কেমন আছো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। আহ, তোমার কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের যে ম্যাচটা হলো, আমি দেখছি তো, আসলে অসাধারণ। ওই মুহূর্তে ওই খেলাটা খুবই দরকার ছিল, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ মৃত্যুঞ্জয় থ্যাংক তো ইউ। এটা দুর্ভাগ্য, চলে আসলো, কিন্তু তোমরা আসলে কাপটা নিয়ে আসলা। এটা একটা না, স্বপ্ন আসলে ছিল। মৃত্যুঞ্জয় যাওয়াতে আমাদের খুব কষ্ট লাগছে, সত্যি কথা বলতে। মানে ওকে অনেকই অনেক মিস করছি আমরা সব, একদম A to Z। আমি বলবো আমরা 14-15 জন যারাই ছিলাম সবাই মিস করছি, কেন ও আমাদের জন্য অনেক বড় একটা মেম্বার ছিল, আমাদের টিম মেম্বার।
সবাই সবকিছু দিক দিয়ে সমান, বাট ও 2টা বছর একসাথে থাকা, আপনারা তো বুঝতেছেনই কতটা ক্লোজ হিসাবে। 2টা বছর না, আমার সাথে তো 5 বছরই আছে অবশ্যই। তো ভালোবাসাটা একটু বেশি ছিল, তো কষ্ট লাগছে আসলে যাওয়ার পর। হুম। ওর ওর যাওয়াটা, ওর ইনজুরিটা, আরো আকবর ভাইয়ের বোন মারা গেছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এগুলা খুব হ্যাঁ হ্যাঁ ইন্সপায়ার করতেছিল আমাদের প্রতি। তো আমাদের শান্ত স্যার একটা কথা বলতেছিল ওই দিন, চ্যাম্পিয়ন হওয়ার কথা আপনি যেটা বললেন না, আমরা তো আসলে কল্পনাও করতে পারিনি চ্যাম্পিয়ন হব। আমার এখনো ওই আধা ঘন্টার জন্য যদি চিন্তা করি, আমার বিলিভ হয় না কি আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো ওইটার দিক থেকে আমি বলবো কি, শান্ত স্যার আমাদেরকে সেদিন বলতেছিল, দেখ মৃত্যুঞ্জয় ইনজুরি হলো বা আকবরের বোন মারা গেছে, তো ওদের জন্য অন্তত আমরা কি চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে যাব। ওই কথাটা খুব মানে লাগছিল আর কি, আসলে আমাদের খুব মনের মধ্যে ঢুকে গেছিল। আসলে ফাইট করব আমরা প্রতিটা ম্যাচে, ওই জিনিসটা থেকে আসলে চ্যাম্পিয়ন হওয়াটা চলে আসছে, কেমনে কেমনে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। না, আল্লাহর রহমত সেটাই ছিল আসলে আসলে, আসলে আল্লাহর রহমত ছিল অনেক। মৃত্যুঞ্জয় যখন ফিরে আসে, মানে বাসাতে ফিরেও কিন্তু অনেক স্ট্রং ছিল। সবসময় মানে ইন্সপায়ার, মানে তোমাদের টিমমেটদের সাথে কথা গোপন চলছিল, ওরা হুম সবসময় হুম বলছিল হুম যে এবার আমাদের চান্স। আমরা হুম এশিয়া হুম কাপে তো ওই হারা ম্যাচটা আসলে সবার ভিতরে একটা হুম ক্ষোভ হুম আকারেই ছিল, ওইটা নিয়ে কিন্তু সবসময় কথা বলতো। তো হুম বলতেছে যে হুম এবার হুম যদি ভারতকে পাই, আমরা ইনশাল্লাহ ভারতকে আমরা হারাবো, সেটাই কিন্তু হুম, সত্য হয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে যে বড় আল্লাহ কথা একটা আল্লাহ ভরসা, স্বপ্ন আল্লাহ সহায় আমাদের ছিল তো। অনেক। হ্যাঁ, আমাদের তো কোনো কাপ নাই, মানে কাপ তো আমরা এখনো পর্যন্ত আহ হুম হুম বড়রা তো একদম। নিয়ে আসতে পারে না, ছোটদেরও ইভেন্ট নাই, তো এটা প্রথম প্রাপ্তি, এটা যে আসলে কতটা ভালো লাগা, মানে সে ভালো হ্যাঁ লাগার কোনো অবশ্যই শেষ অবশ্যই, নাই। অনেক অনেক ভালো লাগে আসলে। আচ্ছা আচ্ছা, মাহবুব ইলাহি ভাই, কি অবস্থা ভাইয়া? ভাই, এই যে আমাদের হচ্ছে যে এখন এই লকডাউনের সময়টা কাটতেছে, ওদের খেলা দেখে আন্ডার 19 ইউটিউবে গেলে হাইলাইটস গুলো পাই, ভালো লাগে, দারুণ দারুণ সময়ও হ্যাঁ, কাটে। আমি আচ্ছা আমি সব সময় থাকি, আমি সব সময় মানে ক্রিকেট করে যত লাইভ আছে, যত অ্যাক্টিভিটি, যারা মডারেটর, কোঅর্ডিনেটর, যারা থেকে অ্যাডমিন প্যানেল থেকে, সবার সাথেই সবার খোঁজ খবর রাখি। আর সব সময় তো দেখি আসলে হ্যাঁ, আপনি ক্রিকেট। আমাদের অনেকে অনেক ইন্সপাইরেশন দেন ভাই। আমরা আসলে আপনারা এরকম আমাদের সাথে থাকলে কি হয়, আমরা তো আসলে এখানে জাস্ট ক্রিকেটকে ভালোবেসে সময়টা দিচ্ছি, দ্যাটস ইট। কারো চাকরি, কারো পড়াশোনার বাইরে, বাট আমাদের ওই যে কেউ এরকম কোনো প্রশংসা করলে সাথে থাকলে ওইটাই আমাদের এনাফ, আমাদের আর কিছু লাগে না। যে না, আমাদের ব্যাপারে ওনারা জানে, বা আমরা যে ক্রিকেটের জন্য এতটা পাগল, এতটা ক্রেজি আমরা, এটা যদি যারা খেলছে তারা যে জানতে পারছে, এটাই আমাদের জন্য একটা বিরাট মোটিভেশন। এজন্যই না, আমরা না, না, আরো এভাবে কাজ করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হলো যে ওরা তো বিশ্বকাপ নেওয়ার পরপরই তো আর স্কোপ হয় নাই, মানে সবাই চলে আসলো, করোনা ভাইরাসের হ্যাঁ 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 মানে এপিডেমিক শুরু হলো। তো এই রাইট। সময় কিন্তু অনেক কিছু জানার দরকার ছিল ওদের কাছে, হয়তো অনেক অনেক প্রশ্ন ছিল ওদের ভক্তদের বা যারা হ্যাঁ 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 ক্রিকেটের হ্যাঁ খোঁজ খবর রাখে। এই কোশ্চেন গুলো কিন্তু করার সুযোগ পায় না, তার আগে কিন্তু এই দেশের পরিস্থিতি খারাপ হলো। তো এই যে ক্রিকেট করে যে আপনারা যে লাইভে নিয়ে আসলেন, বা এদেরকে নিয়ে এই যে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার বা তাদের মানে ক্রিকেট সম্পর্কে যে যাবতীয় যে প্রশ্নগুলো করলেন, এগুলো কিন্তু মানে এখন কিন্তু সবাই জানতে পারছে, যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের আর প্রশ্নগুলো থাকবে না, মানে সঠিকভাবে তারা জানতে পারবে। রাইট রাইট রাইট, এই জিনিসটাই। ইমরুল ভাই, আপনার কাছে আমার এটা জানতে চাওয়া, আসলে অনেকে হয়তো জেনেছে, বাট আমাদের দর্শকদের সামনে এই প্রথম আপনি লাইভে এসেছেন, তাই জানতে চাওয়া যে মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল, মানে যখন থেকে আপনারা প্ল্যান করছেন ওকে আমাদের ওয়াসিম আকরাম বানাবেন বা মিচেল স্টার্ক বানাবেন, এবং সেদিকে ইনশাল্লাহ হচ্ছে, প্রথমে আসলে ওর নিজের ভেতরে ক্রিকেটটা কতটুকু ছিল, আই মিন ওর প্যাশনটা ক্রিকেটটা কতটুকু ভালোবাসতো, নাকি ফ্যামিলি এনভায়রনমেন্টটাই ওরকম ছিল যে আসলে ও নিজে ওই প্রসেসের মধ্যে চলে এসেছে? আচ্ছা, আচ্ছা ভাইয়া, এটা আসলে প্রথমে টার্গেট ছিল ওয়াসিম আকরাম, মিচেল স্টার্ক তো তখন হয় নাই, মানে মিচেল স্টার্ক তো হ্যাঁ আগে পরে আসছে। হয়, তো হ্যাঁ ওয়াসিম আকরাম ছিল। বাবার আসলে, আমার বাবার মানে ওয়াসিম আকরামের খুব ভক্ত ছিল আসলে, সত্য কথা বলতে। তো হ্যাঁ ওকে ওই দেখে লেফটি পেসার বানাবে এমন একটা মেন্টালিটি কিন্তু প্রথম থেকে তৈরি হয়। আমার মনে আছে আমি যখন হাই স্কুল বা কলেজ লাইফে থাকি, তো তখন ছোট, তো ওই হ্যাঁ আমাদের বাসার বারান্দায় আমার, আমি মানে মিথুন, আমার বাবা হ্যাঁ একসাথে খেলা করতাম আমরা সব। আমার যে একটা বন্ধু ছিল, তারাও আসতো। তো আমরা সবসময় ওইখানে খেলা করতাম। আর বাবার একটা প্ল্যান ছিল, হয়তো ওইখানে তো অত স্কোপ ছিল না তখন, আমাদের ওই থানাতে কখনো ক্রিকেট যে ক্লাব ক্লাব গুলো হয়, এগুলো তখন হয় না। তো তখন আসলে ওই স্কোপটা ছিল না যে ক্লাবে গিয়ে খেলা, আমরা সবাই ওই ওই যে 5 স্টার বল, তারপরে লবার হ্যাঁ হ্যাঁ ডিউস হ্যাঁ যারা হ্যাঁ বলে, হ্যাঁ 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 টেপ টেনিস, এইগুলো দিয়ে শুরু করছি, বুঝছেন।
তো ওই খেলা করতো ম্যাক্সিমামই তো আমি ব্যাট ধরতাম, বড়রা তো ব্যাট ধরে, মানে ছোটরা ব্যাট পায় না। তো হ্যাঁ মৃত্যুঞ্জয় হ্যাঁ সবসময় বল টল করতো, ঠিক আছে। তো আমার মানে বাবাও আমাদের সাথে খেলতো, আমার বাবার একটা ইচ্ছা ছিল। তো ওই সময় ওই মানে আমাদের আমাদের মেন মৃত্যুঞ্জয় হাতে খড়ি বলা যায় যে, বললাম তো আমি যখন কলেজ লাইফে বা হাই স্কুল লাইফে, ও সবসময় আমাদের সাথে ওই বাড়ির উঠানে খেলা করতো, উঠানটাই ওদের মানে প্রাথমিক হাতে খড়ি। তারপরে আচ্ছা যখন ঢাকায় চলে আসলাম আমরা 2010-এর দিকে, হয়তো আমরা ঢাকায় চলে আসছি। তো 11 সাল না সম্ভবত 12 সালে গিয়ে ওকে ওই আহ আবাহনী মাঠে প্রথমে মনে হয় সিসিএস ছিল, পরে হচ্ছে আম, উদয়ন ক্রিকেট একাডেমিতে হচ্ছে ওর হাতে খড়ি। আচ্ছা তো তারপর থেকে তো প্রাতিষ্ঠানিক ভাবে খেলাধুলো শুরু করলো, টোটালি ক্যারিয়ারটা টোটালি খেলাধুলা। তবে আমার বাবার অবদান অসীম, কারণ হচ্ছে আমি তো পড়ালেখা করতাম ইউনিভার্সিটিতে তখন, তো বাবাই সবসময় ওকে, ওর গাইড করা, ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা থেকে শুরু করে যাবতীয় ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট, আমরা অত মানে খোঁজ খবর ওইভাবে রাখা তো হতো না। আমার বাবাই সবকিছু গাইড, সবকিছু মানে খোঁজ খবর রাখতো। তো আচ্ছা এইভাবে আস্তে আস্তে তো এখন তো একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য, এটাও তো আমাদের জন্য অনেক গর্বের বিষয়, প্রত্যেকটা ফ্যামিলি রাইট। একজন ফ্যামিলি মেম্বার হিসেবে। আচ্ছা সেটাই, আমরা রাইট আমাদের রাইট। সবার আসলে সবার জন্যই গর্বের একটা জিনিস আপনারা এনে দিয়েছে। এমরুল ভাইয়া, আপনি ধরেন যে আপনারা তো প্ল্যান অনুযায়ী এগুচ্ছেন এবং খুবই গোছানো, ক্রিকেটটার জন্য একটা আসলে বেশিরভাগ ছেলেই সেটা পায় না, প্লেয়ারই সেটা পায় না যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো আপনি আগামী 10 বছর, মৃত্যুঞ্জয়কে 10 বছর পর কোথায় দেখতে চান, 5 বা 10 বছর পর? আহ আসলেই তো প্রত্যেক নেটটা কেটে গেছে মেবি। ভাইয়ার মেবি নেট কেটে গেছে, সমস্যা নাই। হুম হুম ভাইয়া আসুক। হুম, যেখানে আসুক, ছিলাম, সমস্যা নেই। মৃত্যুঞ্জয় যেখানে ছিলাম, যে এই যে এখনই ফ্যানরা চিনছে, একটা খ্যাতি পাওয়া যাচ্ছে এত আর্লি এজে ন্যাশনাল টিমে যাওয়ার আগে, এই জিনিসটা আসলে কতটুকু কি হেল্প করে? আচ্ছা আমরা ভাইয়ার প্রশ্নটা নিয়ে নিব নাকি, ভাইয়া ইয়ে করলে তারপর ভাইয়া আবার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওকে, হ্যাঁ ভাইয়া, ওটা ভাই একটু কানেকশনের প্রবলেম হয়েছিল। নো প্রবলেম, বলেন জি জি, ভাইয়া। না আসলে সমস্যা নেই। প্রত্যেকটা মেম্বার বলেন, একজন ক্রিকেটার বলেন, আর হচ্ছে ফ্যামিলি মেম্বার, সবাই যারা আছি আমরা তো সবাই চাই তাকে ন্যাশনাল, জাতীয় দলে দেখতে। তো হ্যাঁ আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মেন যেটা আমার আমার ক্ষেত্রে আমি বলতে পারি, একজন হ্যাঁ কঠোর পরিশ্রমী হিসেবে তাকে দেখতে চাই। কারণ পরিশ্রম না করলে জাতীয় দলে ঢুকলে হয়তো টিকে থাকা খুবই কষ্টকর। এখনকার রাইট। সময় তো আসলে খুবই কম্পিটিটিভ, যে কেউ হ্যাঁ হ্যাঁ হইতে পারে, যত ভালো খেলোয়াড় হইতে পারে, আপনি যদি পারফরমেন্স না করেন আপনার দলে এটাও কোনো প্লেস নাই। তো আমি চাই রাইট। তাকে কঠোর পরিশ্রমী হইতে হবে, পারফরমেন্স দিয়ে যেন আগামী 10 বছর দলে টিকতে পারে। হয়তো আমি বলতে পারবো যে ন্যাশনাল টিমে সে ডিজার্ভ করে, হয়তো ন্যাশনাল টিম খেলবে, তো ন্যাশনাল টিমে খেলে 1 বছর পরে আবার বাদ পড়ে যাবে, সেটা হয়তো কখনো আশানুরূপ আমার কাছে মনে হয় না। রাইট। তো কঠোর পরিশ্রম করুক, রাইট রাইট, একদম। এতটা পরিশ্রম করুক যেন আগামী 10 বছর যেন সে জাতীয় দলে সার্ভিস দিতে পারে। এটাই হচ্ছে এক্স্যাক্টলি। আমার আমার কাম্য। রাইট রাইট। আমরা দর্শকরাও চাই, কারণ আমাদের এত লম্বা একজন বাঁহাতি পেসার এত ডমিনেট করে বল করছে, আমি ওর নিউজিল্যান্ডের সাথে একটা স্পেল দেখেছিলাম, জাস্ট স্প্লেন্ডিড। হ্যাঁ আমরা চাই আসুক, একবারে আসুক, যাতে আর আমাদের মৃত্যুঞ্জয় ছাড়া কোনো সিরিজ না দেখতে হয়, এমন এমন ইয়ে করি। ভাইয়া, ইমরুল ভাইয়া, আমাদের জন্য জি ভাই। আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি সবসময় আমাদের, ইভেন ইভেন আঙ্কেলও আজকে সকালে একটা পোস্ট দিয়েছে আমাদের গ্রুপে, আমরা আমরা হাইলি মোটিভেটেড আসলে, মানে অসাধারণ। এই চৌধুরী ফ্যামিলির প্রতি আমরা আসলে কৃতজ্ঞ যে তারা আমাদেরকে, ফ্যানদেরকেও মানে যেভাবে মোটিভেট করছে। আঙ্কেলকে আমাদের 4.5 লাখ মেম্বারের পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা দিয়ে দিয়েন ভাইয়া। ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, হ্যাঁ, আসসালামু ভালো, আলাইকুম। ঠিক আছে, ওকে ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, তো মৃত্যুঞ্জয়, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ এই জিনিসটাকে কিভাবে সামলান বা কি কিরকম চোখে দেখেন এই যে ফ্যানদের এই ক্রেজিনেস আপনাদেরকে নিয়ে? আহ, এখন বর্তমানে যে যতটুকু পরিচিতি আসছে, এখন আমার জি স্যাররাও একই কথা বলছে যে তোমাদের বয়স আসার সাথে ফেমাস আরো হবা, আরো পরিচিতি বাড়বে। তো এটা মনে রাখো যে তোমরা কিন্তু ক্রিকেটের কারণে ফেমাস হচ্ছ। তো ওই রাইট। জিনিসটা ফাঁকিবাজি করো না, যেখানে তুমি যেটার কারণে তোমার এত নাম বা এত কিছু, ওই জিনিসটাকে তুমি যদি ফাঁকিবাজি করো তাহলে এত কিছু থাকবে না, স্বল্প সময়ের রাইট। জন্য হয়ে যাবে। তো ওখানে ফোকাস থাকো। ফ্যান ফেমাস ওরা ওদের নিজেদের জায়গায় থাকবে, যখন সময় পাবে তাদের সময় দিও, কিন্তু চেষ্টা করো সবসময় ক্রিকেটটাকে সময় দেওয়া এবং দেশের জন্য কিছু করার চেষ্টা করো। তো ওটাই এক্স্যাক্টলি। আমারও লক্ষ্য যে ফ্যানরা ফ্যানের জায়গায় থাকবে, তাদের ভালো, আমার জন্য তাদের ভালোবাসা আছে এবং আমিও তাদেরকে ভালোবাসবো, এটাই আমার কর্তব্য। শিওর। কিন্তু আমি যেটার জন্য এত কিছু পাচ্ছি সেটাকে আমি আগলে ধরে রাখবো।
এই জন্যই রাইট, এটাই আমাদের আসলে ক্রিকেটটাই ফ্যানকে এনেছে, ক্রিকেটটাই ফ্যান ফ্যান বানিয়েছে, বা আপনাদেরকে, আপনাদের ফ্যান বানিয়েছে আমাদেরকে। সো এটাই আসলে মেইন। দীপু ভাই, কি আপনি আপনি জি। কিভাবে দেখেন এই যে এখন সবাই আপনাকে চিনছে, সবাই আপনার হাইলাইটস দেখছে, সাদাত হোসেন দীপু আপনাকে নিয়ে আমাদের অনেক মেম্বার লিখছে, আপনার এই কয়েকটা ইনিংস নিয়েও লেখে, এই যে এত ভালোবাসা বা এত উৎসাহ, এত স্টারডম, এটাকে কিভাবে দেখেন, বা এটাকে কোনো নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে কিনা, সেটা অ্যাওয়ার্ড আছেন কিনা? না আসলে এইসব জিনিস দেখলে নিজের প্রতি খুব ভালো লাগে, প্রাউড ফিল হয় নিজেকে নিয়ে আসলে মাঝে মাঝে। তো সবার জন্য অনেক অনেক, আমি বলবো কি যারাই দিচ্ছে বা যারাই পোস্ট যেটাই করতেছে আমার খুবই ভালো লাগছে অবশ্যই। হ্যাঁ, এটা আমি রাইট, চাই কি এটাকে যেন ধরে রাখতে পারে আসলে, এই ভালোবাসাটুকু যেন আমরা ধরে রাখার মতো ক্যাপাবিলিটি দেয়। মৃত্যুঞ্জয় যেটা বললো, এক্স্যাক্টলি। স্যাররা এই কথাগুলো কিন্তু আমাদেরকে 17 থেকেই বলতেছিল, হ্যাঁ হ্যাঁ, একদিন তোরা স্টার হবি, এমন হবি। তো এমন হওয়ার পর যদি তোদের ডিসিপ্লিন ব্রেক করস বা অন্যান্য লাইনে চলে যাস, তাইলে তো আর হবে না। তাইলে ধর ওইখান থেকে তুই পড়ে যাওয়ার চান্স থাকে। তো ওইসব জিনিসগুলো মেনটেন করতে হবে, আমি আমারটা মেনটেন করবো ইনশাল্লাহ। দেশের জন্য যা করতেছে ইনশাল্লাহ। অবশ্যই মেনটেন করলে ইনশাল্লাহ সবার ভালোবাসা অবশ্যই পাবো। আচ্ছা, আহ দীপু, আপনার জার্সি নাম্বার 77, রাইট? হ্যাঁ হ্যাঁ। জি। এটা কি শুরু থেকেই 77 ছিল? শুরু থেকে হ্যাঁ। আমি তাহলে 17 এর এ- এ- এর আমরা মনে হয় পেছনে, একটা কালারিং এর এ- এর পেছনের তাহলে কোনো স্টোরি আছে কিনা 77 এর? মানে স্টোরি বলতে গেলে ভাইয়া, আমার আচ্ছা, আসলে জার্সি নাম্বার নিয়ে এত ইয়া নাই, আমি আচ্ছা, কত আচ্ছা, দিব আচ্ছা। আমি নিজেও জানতাম না। তা আমাকে যখন 17-এ ফার্স্ট জিজ্ঞাসা করছিল, মানে সবার জার্সি নাম্বার পিছনে নাম, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। ভাবতেছিলাম নাম তো দিব, এখন জার্সি নাম্বার কোনটা দিব ভাবতেছিলাম। আচ্ছা, মানে আমার তো কোনো সময় চিন্তা করে রাখি নাই আমি এত দিব। তো হ্যাঁ, আমি ভাইয়াকে কল দিলাম, এমন এমন, ভাইয়া এরকম এরকম বলতেছে, আমি কি করব। ভাইয়া আসলে আমার ক্রিকেটে অনেক হেল্প করার মধ্যে হ্যাঁ। আরেকজন ছিল। আচ্ছা, তো ভাইয়া বললো তুই 77 দে। তো আচ্ছা। ওইখান থেকে আসলে আমার এই 77 আর কোনো জায়গায় আল্লাহর মধ্যে চেঞ্জ করতে হয় না, ওইখান থেকে 77 আছে এবং এই সব 77 কিন্তু জায়গায়। আমাদের খুব কিংবদন্তি একজন প্লেয়ারের জার্সি নাম্বার ছিল আমাদের, জানেন কি? জি জি জি। জি জি জি। আমাদের আমাদের মোহাম্মদ রফিক স্যার। রফিক। রফিক, হ্যাঁ, জি রফিক জি স্যার, ওনার ওনার নাম্বার 77। তো আশা করি জি আপনি জি। এই 77 নিয়েই ইনশাআল্লাহ একদিন জাতীয় দলে সার্ভিস দিতে আসবেন। মৃত্যুঞ্জয়, আপনার জার্সি নাম্বার কত? এক? হ্যাঁ। ওয়ান, বাবা, নাম্বার ওয়ান। ক্লাসের এক নাম্বার ছাত্র। আচ্ছা, এই একের পিছনে কোনো স্টোরি আছে? এক এক নাম্বার সাথে। হ্যাঁ, একের পেছনে স্মৃতিটা হচ্ছে, দেখা যাচ্ছে যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তো হ্যাঁ। আম্মু বা ফ্যামিলি রিলেটিভস অনেকে আছে, তারা ভাবতো যে 1 নম্বর জার্সি মানে 1 নম্বর প্লেয়ার। আচ্ছা, তো আচ্ছা। আমারও এটা ভালো লাগে যে কোনো জিনিস আমার পিছে এক এক আছে। তো অনেকে এটা ভাবে এক মানে 1 নম্বর প্লেয়ার, আমার নিজের ভাবে এক এক মানে আমি টিমের বেস্ট প্লেয়ার। এই কারণে একটা নেওয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, মৃত্যুঞ্জয় ভাই, আপনার বোলিং আইডল কে? যদি আমরা অনেকেই জানি হয়তো, বাট দর্শকদের উদ্দেশ্যে বলেন, কাকে ফলো করেন অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে? এখন রিয়েলি বলতে গেলে দেখা যাচ্ছে আমার আব্বুর স্বপ্ন আমাকে অসীম আকরাম বানানো। হ্যাঁ, সবাই বলতেছে আমার এই অ্যাকশন মিচেল স্টার্কের মতো, হ্যাঁ। বাট ওইভাবে আমি কাউকে ফলো করা হয় না, কিন্তু আমার ডেলি স্টেইনের বোলিং খুবই ভালো লাগে। রাইট, রাইট, রাইট। ডেল স্টেইন, বুঝতে পেরেছি। আপনার সাক্ষাৎকারেও বলেছিলেন যে ডেল স্টেইনের আসলে বোলিং স্টাইল বা সবকিছু আপনার হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা যদিও আশা করেছিলাম হ্যাঁ, বাঁহাতি কেউ হ্যাঁ, হবে, বাট ডেল স্টেইনের অ্যাগ্রেসিভ, ডেল স্টেইন যে এত বছর সার্ভিস দিয়ে এসেছে, আসলে হ্যাঁ, ডেল স্টেইন ডিসিপ্লিনটা একজন খুবই ভালো। আইকনিক একটা প্লেয়ার আসলে। সেক্ষেত্রে আমাদের দেশের কাকে ফলো করেন, বা দেশের কোন প্লেয়ার আপনি যদি হতেন, আপনি মৃত্যুঞ্জয় না হলে কোন প্লেয়ারটা হতে চাইতেন? আহ, এখন ফাইটিং এর দিক থেকে আমি মাশরাফি হতে চাইতাম অবশ্যই, কারণ ইনজুরি গ্রেট, আমারও আছে, আমারও হচ্ছে। তো ফাইটটা ওইভাবে নিজেকে ধরে রাখার ক্ষেত্রে দ্য মাশরাফি ভাইকে গ্রেট, চাই। দ্য গ্রেট মাশরাফির মতো, রাইট। আমরা নিজেরাও অনেক ইয়া মাশরাফিকে অবভিয়াসলি। দেখে, ক্রিকেটের বাইরেও আমরা অনেক ইন্সপায়ার হই আসলে মাশরাফি ভাইকে দেখে। দীপু, আপনার সবচেয়ে প্রিয় জি। খেলোয়াড় কে, লাইক হচ্ছে কাকে ফলো করেন, আইডল কে? আইডল বলতে গেলে আলাদা, বাট এমনি ভালো লাগে, আমার অনেক প্লেয়ারকে ভালো লাগে। আমাদের দেশে সাকিব ভাই আছে, মুশফিক ভাই, রিয়াদ ভাই, তারপরে হ্যাঁ, দেশের হ্যাঁ, বাইরে হ্যাঁ। আমার আমার আসলে অনেক প্লেয়ারকে ভালো লাগে। ভালো লাগার মধ্যে বিরাট আচ্ছা, কোহলি বলেন বা স্টিভেন স্মিথ বলেন, তো ওদের এমন কেউ কি ব্যাটিং আছে দেখতে খুব ভালো লাগে। যাকে আপনি ফলো করেন মনে মনে মাঝে মাঝে, বা হোক মেন্টালিটি বা ব্যাটিং স্টাইল আমি বা?
ফলো ব্যাটিং স্টাইল হ্যাঁ শেখার চেষ্টা করি সবার কাছ থেকে, মুশফিক ভাই বলেন আর বিরাট কোহলি বলেন, এই দুজন থেকে। বাট আমার আইডল ধরতে পারেন ওই যে আসলো আমার ক্যারিয়ারে সুদীপ্ত ভাই, একটু আগে তো সারপ্রাইজ দেখলেনই, তা আমি ওনাকে আইডল মানি। আচ্ছা, আর গ্রেট। এমনি অনেক অনেক প্লেয়ারকে আমি দেখি, শেখার চেষ্টা করি। সাকিব ভাই থেকেও ধরেন, সাকিব ভাইয়ের ব্যাটিং ভালো লাগে, অনেক জনেরই ভালো লাগে ব্যাটিং। বাট ফলো কাউকে এমন ভাবে আমার কোনো নাই, কাউকে আইডল আচ্ছা, হিসাবে। বাট ভালো লাগার আচ্ছা, মতো প্লেয়ার অনেকেই আছে। আইডল যদি বলেন ওই সুদীপ্ত দেব একটাই। ওকে। আচ্ছা, এখন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, আপনি মানে জি যারা ইন্টারন্যাশনাল লেভেলে, এজ লেভেলে না, সব দেশের, বাংলাদেশের না, জি জি জি, কোন বোলারটার বোলিং খেলতে আপনার একদম। খুব ইচ্ছে হয় যে আপনি যদি সুযোগ পেতেন এই বোলারটার বল আপনি খেলতেন? সেটা বাংলাদেশ হতে পারে, অন্য যে কোনো দেশ হতে পারে, যে এই বোলারটার বল খেলার আপনার খুব স্বপ্ন। সাকিব ভাই। সাকিব ভাইয়ের বোলিং। হ্যাঁ একদম গ্রেট। একদম, সাকিব ভাইয়ের বল খেলা অনেক ইচ্ছা আছে। চমৎকার, চমৎকার। সাকিব ভাই আমাদের এই লাইভটা শুনলে আমি আশা করি যে ওই কিছুদিনের মধ্যে যদি আপনি জাতীয় দলে যান, নেটে সাকিব ভাই আপনাকে বেশি বেশি বল করবে, যেন সাকিব ভাই বাকি বলে রাখলাম। মৃত্যুঞ্জয়, কোন ইনশাআল্লাহ। ব্যাটসম্যানটাকে, বিশ্ব ক্রিকেটের কোন ব্যাটসম্যানটাকে আপনি সবচেয়ে আপনি আউট করার, উইকেট নেওয়ার ইচ্ছা আছে, মানে স্বপ্ন, এই ব্যাটসম্যানটার উইকেট নিতে পারলে আপনার খুব ভালো লাগতো? বিরাট কোহলি। কোহলি। ওকে, সেই সুযোগ অবশ্যই এখনো আছে। ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই জাতীয় দলে আসবেন এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ফার্স্ট ইনশাআল্লাহ। মিটেই আপনি কোহলির উইকেটটা নেবেন, আমরা দর্শকরাও বলি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা অলরেডি আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, অনেকক্ষণ সময় চলে গেছে, আমরা প্রায় শেষ মুহূর্তে আছি। আমি শাহাদাত হোসেন জি দীপুর কাছে আসলে আমাদের এই আমরা আসলে চাই না আপনারা ক্রিকেটের বাইরে বেশি সময়, মানে আমাদের ফ্যানরা আমরা অনেক কথাই বলবো, আমরা পজিটিভ নেগেটিভ সবই বলবো। আসলে কি হয়, অনেক সময় কি হয়, এই কথাগুলো সবাই জি সমানভাবে নিতে পারে না, অনেকের মনকে ডিস্ট্রাক্টেড করে। আমরা চাইবো না আমাদের সব কথায় আপনাদের যাতে কোনো হুম হুম হুম, একদম। নেগেটিভ ফিল না হয়। তো তাও যে আমরা আপনাদের জন্য সবসময় চেয়ার আপ জি করি অনলাইনে, মাঠে গিয়ে, এমনও আমাদের অনেক মেম্বার ওই যে আপনার ব্যাংকে টিকিট দিলে রাতের 3টা থেকে গিয়ে আমরা বসে এখনো টিকিট কাটি, আমরা এখনো আমরা হচ্ছে ওই পাবলিকরা। তো আচ্ছা। এই ক্রিকেট খোরদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আমাদের আমাদের এই ক্রিকেট খোরদের উদ্দেশ্যে। না, ফার্স্ট অফ অল একটাই কথা বলতে চাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য, আমাদের দুজনকেই প্রথমত অনেক অনেক ধন্যবাদ। আর ক্রিকেট খোর যাদের মেম্বার আছে আপনাদের, যারা আছে আর কি আপনাদের মেম্বার, জি, ওদেরকে সবাইকে বলতে চাই অনেক অনেকই ধন্যবাদ। আপনারা আমাদের সাথে যেভাবে পাশে আছেন, পাশে থাকতেছেন, অবশ্যই আগামীতে ইনশাল্লাহ থাকবেন। তো আসলে এইসব জিনিস দেখে আমরা অনেক ইন্সপায়ার হই নিজেরা, না আমাদের পাশে আমাদের দেশের অনেক মানুষই আছে। যখন আমরা একটা ম্যাচ খেলতে যাই, তখন আমরা কিন্তু 11 জন খেলি না বা 15 জন খেলি না, তখন আমরা পুরো না, একটা দেশ খেলি। তখন ওই চিন্তা মাথায় আসে আসলে। তো ওই চিন্তা মাথায় আসলে আসলে খুব কনফিডেন্ট মনে হয় নিজের প্রতি, না আমার পিছনে তো আমার পুরো দেশ আছে, আমার কিসের ভয়। তো আসলে আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আজীবন অবশ্যই। আর আপনারা অলওয়েজ আমাদের এইভাবে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আপনাদের জন্য কামনা করি। সবাই আমাদের জন্য ইনশাআল্লাহ। দোয়া করবেন, আমরা যেন এভাবে ইনশাল্লাহ দেশের জন্য কিছু অর্জন করতে পারি। আর সামনে অনেক কিছু আছে, আমাদের মাত্র শুরু করলাম। তো রাইট। এতটুকুই বলার আমার, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আমরা আলাইকুম। আমরা ক্রিকেট খোরের হুম, দোয়া সবসময় আছে, এবং ক্রিকেট খোর চাই এই আপনাদের হাতে আমরা একটা বিশ্বকাপ জিতেছি, যেন পরবর্তী বিশ্বকাপটাও আমরা জিতি আপনাদের হাতে। মৃত্যুঞ্জয় চৌধুরী, আপনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার পরিবার আমাদের সাথে অনেক কানেক্টেড, আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি এতটুকুই বলতে চাই যে ক্রিকেট হচ্ছে ক্রিকেটের একটা জাস্ট খেলা, কিন্তু এই খেলাটাই শুধু আপনাদের কারণে আজকে ভালোবাসা, পুরো বাংলাদেশের মানুষের কাছে আজকে একটা ভালোবাসার বিষয়। দেখা যাচ্ছে আমরা খেলা করছি বা যেটাই করছি আপনাদের সাপোর্টের কারণে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে ভালো লাগা বা ভালোবাসা অনেক ক্রিকেটের প্রতি অনেক বেশি বলা যায়। এখন বাংলাদেশে অনেক ছেলেরা ক্রিকেট খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে, বিশেষ করে এগুলো জি, সবই আপনাদের হুম কারণে। হুম, আপনাদের ডেডিকেশন, একদম আপনাদের একদম। এত আমার পরিশ্রম, এখন রাত জেগে লাইভে আসছে আমরা, আপনাদের ডেডিকেশন, আপনারা রেগুলার যে পোস্ট গুলা দেন, এগুলো সবাই অনুপ্রাণিত হয় যে খেলার প্রতি যত হুম আমরা হুম, জানতে পারে, তত তারা খেলার প্রতি তত আগ্রহ প্রকাশ করতে পারে রাইট। বেশি। বাবা মাও খুশি হয় যে আমার ছেলে খেলাধুলা করতে পারতেছে। এটা হচ্ছে সবকিছু আপনাদের কারণে, কারণ আপনাদের ভালোবাসা। হ্যাঁ আপনারা একদম। আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে মারা এখন চিন্তা করে না যে আমার ছেলে যদি ক্রিকেটার হয় সে সম্মান পাবে না, আপনারা সেই সম্মান আমাদের না, দিয়ে না, দিয়েছেন। রাইট। এই জন্য ইনশাল্লাহ আপনাদের আমি একদম। অনেক থ্যাংক ইউ দিতে চাই।
আমরা হুম। ইনশাল্লাহ কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। এই যে আপনারা আমাদেরকে, আসলে ক্রিকেটটা একটা পারফর্মিং আর্ট, সেটা হচ্ছে দর্শকদের জন্যই, আসলে দর্শকদের এন্টারটেইন করার জন্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমরা একসময় ক্রিকেটটা একটা স্টেজ থেকে এখন একটা স্টেজ এসেছে, আপনারা এটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা সবসময় আপনাদের পেছনে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং অবশ্যই আপনাদের দোয়া জন্য করবেন। মন থেকে দোয়া করি, মন থেকে, কারণ এই ক্রিকেট জিনিসটাই আসলে আমাদেরকে এক করে, ইউনাইটেড করে। আমরা বিভিন্ন ভাগে বিভিন্ন মনোভাবে বিভক্ত, একদম বাট ক্রিকেটে আসলে সবাই আমরা এক হয়ে যাই। তো একটা ক্রিকেটের সাফল্য জি। আমাদের ছোট ছোট অনেক ভালো খারাপ লাগাগুলোকে দূর করে দেয়। তো মৃত্যুঞ্জয় চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সাদাত হোসেন দীপুকে। ইনশাআল্লাহ অবশ্যই। আপনাদের সাথে দেখা হবে আপ- কোনোদিন মাঠে, আপনারা সেঞ্চুরি ইনশাল্লাহ কিংবা ইনশাল্লাহ 5 উইকেট অবশ্যই পেয়ে বের হবেন, আমরা আপনাকে গ্যালারি থেকেও ইনশাল্লাহ ইনশাআল্লাহ উৎসাহ দেব। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ অবশ্যই। ঠিক আছে, অনেক অনেক ওকে, ধন্যবাদ আপনাদেরকেও। জি, আসসালামু ধন্যবাদ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, আপনারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো এই লাইভের এপিসোড 11 এখানেই শেষ করলাম। দেখা হবে সামনের এপিসোডে অন্য কোনো চমক নিয়ে। স্টে ক্রিকেট কোর, স্টে হোম, স্টে সেফ।